Hello, chapter 10. Chapter 10, Risks of Overseas Trade. আজকে পড়বো আর আমরা। আমাদের যে চ্যাপ্টার 9 যে দুইটা মেথড ছিল ওই দুইটা কি আর আলোচনা করবেন না? এটা বলছিলাম বাসায় পড়ে নিতে সহজ ছিল। ও, ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। চ্যাপ্টার 10, ম্যানেজিং ফাইন্যান্সিয়াল রিস্ক ওভারসিজ ট্রেড। কারণ এটারও আজকে আমি কতটুকু শেষ করতে পারি আমি জানি না। ঠিক আছে, কারণ ওইটা যদি আজকে স্টার্ট করি তাহলে এটার তো ধরেন 25% আমি শেষ করতে পারবো না। আজকে আমার লাস্ট ক্লাস, আর ক্লাস নিব না। আর আপনাদের ক্লাসগুলি হয়, ধরেন কেউ ক্লাস ক্যান্সেল করলে তারপর আমাকে বলা হয়। তো এটাও এটাও ফিজিক্যালি নিলে আমার মনে হয় ভালো হতো, খারাপ হতো না। তো যাই হোক, যেহেতু এখন অনলাইনে নিচ্ছি, আমি দেখে দেই, দেখি কতটুকু পারি। কারেন্সি রিস্ক আর একটা হচ্ছে বিজনেস ট্রেডিং রিস্ক। কারেন্সি রিস্ক তো আমরা জানি। কারেন্সি দেখেন, যে কোনো একটা কারেন্সিতে আমরা একটা হলো ট্রানজেকশন করি, একটা হলো ট্রান্সলেশন করি, আর একটা হলো ইকোনমিক রিস্ক। ইকোনমিক রিস্ক বেসিক্যালি ইনফ্লেশনের সাথে রিলেটেড। ধরেন কোন একটা কান্ট্রিতে যে ইনফ্লেশন আছে, অন্য অন্য কান্ট্রিতে কিন্তু ইনফ্লেশনটা কিন্তু ওইভাবে কিন্তু নাই। আবার ইকোনমিক্স এর উপর বেসিস করে আপনার অনেক সময় কি ফ্লাকচুয়েশন রেট এদিক এদিক হয়ে থাকে। কিরকম দেখেন, ইউএস এর ইকোনমিক কন্ডিশন, চায়নার ইকোনমিক কন্ডিশন আর বাংলাদেশের ইকোনমিক কন্ডিশন কিন্তু সেম না। সো এই কারণে আপনার কি ট্রানজেকশন কারেন্সি রিস্কটাও কিন্তু ওইরকম ভাবে কিন্তু চলে আসে। ঠিক আছে, সো এটা হলো ইকোনমিক রিস্ক। আর একটা হলো ট্রানজেকশন রিস্ক, আর একটা ট্রান্সলেশন রিস্ক। ট্রানজেকশন রিস্ক হচ্ছে, ধরেন আপনি একটা এক্সপোর্ট করেছেন, এক্সপোর্টের যে কারেন্সিটা আসলো, এই কারেন্সিটা আপনি বিডিতে কনভার্ট করবেন। সো দিস ইজ ট্রানজেকশন রিস্ক, যে বিডিতে আমি সেল করে দিলাম। এখন আমি যে এক্সপোর্টটা করলাম, এই এক্সপোর্টটা আমার এখনো কি রিয়েলাইজ হয় নাই মনে করেন, আমার রিসিভেবল হিসেবে আছে। এখন রিপোর্টিং ডেটে 30শে জুন 2000, ধরেন 30শে জুন যে আমাদের যে ব্যালেন্স শিট আমরা ক্লোজ করব, এই ব্যালেন্স শিট ডেটে ওই পার্টিকুলার রিসিভেবলটা আমরা এটাকে ট্রান্সলেশন করে রিপোর্ট করব। তো এখানে যে ট্রান্সলেশনটা করব, এখানে রেটটা ফরেন কারেন্সি এক্সচেঞ্জ রেট আমরা কোনটা কাউন্ট করব। এখানে বাংলাদেশ ব্যাংকের যে প্রি শিডিউল রেট যেটা আছে, বাংলাদেশ ব্যাংক যে রেটটা ডিক্লেয়ার করবে, এই রেট দিয়ে আমরা এটা ট্রানজেকশনটাকে আমরা কনভার্ট করব, কনভার্ট করে বিডিতে নিয়ে নিব। ঠিক আছে, তো এই যে রিস্ক, সেটাকে বলা হচ্ছে কি ট্রান্সলেশন রিস্ক। ক্লিয়ার? একটা হলো সেটেলমেন্ট রিস্ক, আর একটা হলো ট্রান্সলেশন রিস্ক। সেটেলমেন্ট রিস্ক আর ট্রানজেকশন রিস্ক বোথ আর সেম, বাট ইন কেস অফ ট্রান্সলেশন রিস্ক, ট্রান্সলেশন রিস্কটা হলো জাস্ট হচ্ছে ফরেন কারেন্সিকে বিদেশে কনভার্ট করা, ট্রান্সলেশন করা। এনি কোশ্চেন? স্যার ট্রানজাকশন রিস্ক আরেকটা কি বললেন? সেম? ট্রানজাকশন অর সেটেলমেন্ট দুটাই সেম। জি স্যার। ঠিক আছে। জি স্যার। ট্রেডিং রিস্ক, বিজনেস ট্রেডিং রিস্ক হলো আসলে বিজনেসের সাথে দুইটা রিস্ক। একটা ফাইন্যান্সিয়াল রিস্ক আর একটা হলো ক্রেডিট রিস্ক। ঠিক আছে, এই দুটো আমি ডিটেল ডিসকাস করছি না। এখন আসলে এক্সচেঞ্জ রেট কি? এক্সচেঞ্জ রেট তো বলার মতো কিছু না, তাই না? এক্সচেঞ্জ রেট কি? একটা কারেন্সিকে আরেকটা দেশের কারেন্সিতে যখন ট্রেডেড হয়, ঠিক আছে, তখন যেই সোয়াপ রেশিওটা ফিক্সড হয় সেটাকে বলা হচ্ছে কি এক্সচেঞ্জ রেট। বুঝতে পেরেছেন? জি। একটা কারেন্সিকে আরেকটা কারেন্সিতে কনভার্ট করার জন্য আপনি যে রেশিওটা ইউজ করতেছেন সেটা হচ্ছে কি এক্সচেঞ্জ রেট। স্পট রেট, ফরওয়ার্ড রেট। স্পট রেট হচ্ছে ধরুন কোনো পার্টিকুলার প্রোডাক্ট অর সার্ভিস আমি যখন পারচেজ করব অথবা অথবা এক্সপোর্ট করব, হ্যাঁ, তখন ইমিডিয়েটলি যে রেটটা ইউজ হয় সেটাকে বলা হচ্ছে কি আপনার স্পট রেট। আর আর যখন ইমিডিয়েটলি না হয়ে কোন ফিউচার ডেটে হয়, সেটাকে বলা হচ্ছে কি আপনার ফরওয়ার্ড। ফরওয়ার্ড। সো স্পট রেট হচ্ছে ইমিডিয়েট রেট, মানে রাইট নাও যে রেটটা এক্সিস্ট করতেছে অথবা সাস্টেন করতেছে সেটা হলো স্পট রেট। আর ফিউচার ডেটে যেই কারেন্সিটা আমরা ফিক্স করতেছি সেটাকে বলা হচ্ছে কি ফরওয়ার্ড রেট। ঠিক আছে, জি। দেখেন যখন ফরেন কারেন্সিতে আমরা ডিল করব, তো ওইখান থেকে আমরা যখন কোন একটা কারেন্সি আসবে, হ্যাঁ,
অথবা আমরা ধরেন কি এখন আমরা কারেন্সি সেল করব অথবা বাই করব। কারেন্সি বাই করব কখন? যখন আমি কোন একটা ট্রানজাকশন সেটেল করব, ফরেন কারেন্সি যখন আমি একটা, সেটেল করা তখন ব্যাংক করবে কি, ব্যাংক আমাকে সেল করবে, এটাকে বলা হচ্ছে সেলিং রেট আর অফার রেট। আর যখন কোন একটা এক্সপোর্ট প্রসিড আমার আসবে তখন ব্যাংকের কাছে আমি সেল করব। এটা ব্যাংক তখন করবে, এটাকে বাই করবে অথবা বিট করবে। বুঝতে পেরেছে? ব্যাংক তখন কারেন্সি বাই করবে আর আমাকে বিডিটি দিয়ে দিবে। আর আমি যখন কোন একটা, হ্যাঁ, পারচেজ করব, তখন আমি করব কি, ডলার দিয়ে দিব বাইরের কান্ট্রিকে। ডলার যখন আমি বাইরের কান্ট্রিকে বাইরের সেলারকে আমি দিয়ে দিব, তখন ব্যাংক করবে কি, আমার বিডিটির এগেনস্টে সে একটা ডলার আমার কাছে সেল করবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে? জি আবার বলবো না, ক্লিয়ার? স্যার, তাহলে এই ক্ষেত্রে মানে আমরা কি ওটাকে কোনোভাবে লিঙ্ক করতে পারি? যেমন ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রে হুম। যে বাংলাদেশ ব্যাংকের একটা থাকে না, ওইটার সাথে কোনো রিলেশন? ব্যাক টু ব্যাক আপনি আপনি নর্মাল এলসির কথাই বলেন। নর্মাল এলসি ধরেন আপনি একটা এক্সপোর্ট করতেছেন, এক্সপোর্ট করে আপনি কি করতেছেন, বাংলাদেশ থেকে গার্মেন্টস গুডস আপনি বাইরে পাঠাচ্ছেন। গার্মেন্টস করবে কি, এক্সপোর্টার করবে কি, আপনাকে ডলারটা পাঠিয়ে দিবে, পাঠাবে কিনা? জি ডলারটা পাঠিয়ে দিবে। এই ডলারটা তো আপনার কি ইয়ারকে অ্যাকাউন্টে ঢুকবে। ডলারটা যখন আপনার ইয়ারকে অ্যাকাউন্টে ঢুকবে, এই ডলারটা তো আপনি আর ডলার রাখবেন না, এটা বিডিটিতে কনভার্ট করবেন, তাই না? জি। যখন বিডিটিতে আপনি কনভার্ট করবেন, তখন আপনি ব্যাংকের কাছে ডলারটা আপনি সেল করবেন। সেল করে বলবেন কি, আমাকে বিডিটি দিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ, এর বিনিময়ে ব্যাংক কিছু নিবে আর কি, চার্জ ব্যাংক নিবে। কি করবে কি, তখন ডলারের মার্কেটে যা এক্সিস্ট করতেছে তার চেয়ে কম রেট দিবে, সে তো আপনাকে তার চেয়ে বেশি রেট দিবে না, তাই না? না না। সে চাবে কি, সবসময় আপনাকে যত কমে সেটেল করা যায়। ঠিক আছে? হ্যাঁ, ব্যাংকের একটা তো এখানে প্রফিট থাকবে একটা তো। হ্যাঁ, অবশ্যই বাইং সেলিং এর মধ্যে একটা গ্যাপ থাকবে তার, হ্যাঁ। এটা হুম। হলো কি আপনার এক্সপোর্টের ক্ষেত্রে। যখন আপনি ইম্পোর্ট করবেন কি করবেন, বায়ারকে আপনার টাকা দিয়ে, সেলারকে আপনাকে টাকা দিতে হবে। তখন তো আপনি বায়ার। ঠিক জি। আছে? যার কাছ থেকে আপনি গুডসটা কিনতেছেন তাকে আপনার একটা টাকা দিতে হবে। টাকা যখন দিবেন, আপনার কাছে তো ডলার নাই, ডলার আছে কোথায়? ব্যাংকের কাছে। ব্যাংকে। ব্যাংকের কাছে ডলার নিয়ে আপনি কি করবেন কি, ওই ওই সেলারকে আপনি টাকা পাঠিয়ে দিবেন। তাহলে ব্যাংক আপনাকে কি বেশি রেটে ডলার সেল করবে। হ্যাঁ। ঠিক আছে? বেশি রেটে জি। সেল করে আপনাকে কি কম টাকা দিবে, মানে বেশি টাকা নিয়ে নিবে আপনার কাছ থেকে, বুঝছেন? বিডিটি বেশি নেবে, ডলার কম দেবে। জি 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 জি। ঠিক আছে? জি। সো ব্যাংক যেটা কিনতেছে এটাকে বাইং রেট বলি অথবা বিড বলি, আর ব্যাংক যেটাকে সেল করতেছে সেলিং রেট অথবা কি আপনার অফার বলতেছি আমরা। ক্লিয়ার? জি ওকে। এখন দেখেন, এক্সাম্পল দেওয়া আছে এখানে, যে এক্সাম্পল ওয়ান, ক্যালকুলেট হাউ মাচ টাকা এক্সপোর্টার উড রিসিভ, মানে কি, এক্সপোর্টার রিসিভ করবে, অথবা হাউ মাচ টাকা ইম্পোর্টার শুড পে, অথবা যদি বাংলাদেশ থেকে পে করে তাহলে কত টাকা পে করবে। ইগনোরিং দ্য ব্যাংকস কমিশন, এখানে ব্যাংকের কমিশন কোনো কিছু ইগনোর করতে বলছে। ইচ অফ দ্য ফলোইং সিচুয়েশন, এর নিচে দুইটা সিচুয়েশনে, ইফ দে আর টু এক্সচেঞ্জ দ্য ওভারসিজ কারেন্সি এন্ড টাকা এট দ্য পোস্ট রেট, এট দ্য স্পট রেট। দেখেন, বাংলাদেশি এক্সপোর্টার, বাংলাদেশি এক্সপোর্টার, হ্যাঁ, রিসিভস এ পেমেন্ট ফ্রম এ ডেনিশ কাস্টমার 1,50,000 ক্রোনার্স, মানে ডেনিশ কাস্টমারের কাছ থেকে সে 1,50,000 টাকা কি, সে সে কি করেছে, রিসিভ করেছে। এখন ক্রোনারকে কি আমরা বিডিতে কনভার্ট করব, তাই না? জি। তাহলে ব্যাংক আপনাকে কি, ব্যাংক কি করবে, ক্রোনার কিনবে নাকি? ব্যাংক ডলারটা কিনবে বিজিটির। ক্রোনার কিনবে আর আপনাকে বিডিটি দিয়ে দিবে। জি। ব্যাংক যখন কিনবে তখন কি সে বেশি রেট দিবে আপনাকে না কম রেট দিবে? কম রেটে। কম রেটে সে কিনবে, তাই না? কম রেটে কিনবে। এখানে দেখেন, ট্রানজেকশনটা উল্টা। ট্রানজেকশনটা উল্টা কিরকম, ডেনিশ ক্রোনার আর টাকা, মানে নয়, 9 ক্রোনার ইকুয়াল টু 1 টাকা, মানে 9.43 ক্রোনার হচ্ছে 1 টাকা, আবার 9.53 ক্রোনার হচ্ছে 1 টাকা। তাহলে এখানে কোনটা বেশি কোনটা কম বলেন তো? যদি ডলারে বলতাম যে 1 টাকা ইকুয়াল টু 125 ডলার, 1 ডলার ইকুয়াল টু 125 টাকা, অথবা 1 ডলার ইকুয়াল টু 120 টাকা, তাহলে কোনটা বেশি কোনটা কম?
125 টাকা বেশি। 120 টাকা কম, এটা ডলারের ক্ষেত্রে আমরা বলতে পারতাম, কিন্তু এখানে সিনারিওটা কি উল্টা। মানে 1 টাকা ইকুয়াল টু কি আপনার 9 ক্রোনার, 9.43 ক্রোনার, আবার 1 টাকা ইকুয়াল টু 9.53 ক্রোনার। তার মানে আমাদের টাকার মানটা কি এখানে বেশি, বুঝতে পেরেছেন? এই কারণে কিন্তু ধরবেন হলো উল্টাটা, এখানে 9.43 হলো বেশি, আর 9.53 হচ্ছে কি কম। তাহলে আমি কি সেল করব? হ্যালো। স্যার 9.43 কি ডিভিজর, এই কারণেই তো স্যার টাকাটা বেড়ে যাবে। মানে জি জি। 1 টাকার, এক টাকা টাকা সমান 9.43। ইনডাইরেক্ট কোড, ইনডাইরেক্ট কোড, এই কারণে টাকাটা হলো উইক। ঠিক আছে। হ্যালো। স্যার জি স্যার, এইখানে ঠিক আছে, কি, এটা ইনডাইরেক্ট। জি বলেন। রোকিয়া কি না ওই বলছিলেন? যে মানে এক বিজিটি যদি আমরা কনভার্ট করি, এখানে বলা আছে ব্যাংক সেলস কত 9.4340, জি আর ব্যাংক বাইস হলো 9.5380। জি। এখন ওই যে আপনি বললেন যে এটা উল্টা বিপরীত, এটা হুম। আসলে মানে কেন? দেখেন, 1 টাকা ইকুয়াল টু ডলারে যদি হিসাব করি আমরা, 1 ডলার সমান, 1 ডলার সমান 125 টাকা। আবার 1 ডলার সমান, আপনি মনে করেন কি ডলার কিনবেন, এখন ডলার আপনি হুম কিনবেন, হুম আপনি ডলার কিনবেন, তাহলে আপনাকে ডলার, 1 ডলার ইকুয়াল টু 125, আবার 1 ডলার ইকুয়াল টু কি 120। 20। তাহলে আপনি কি ব্যাংকে কত টাকা দিবেন? আপনি কিনতেছেন ডলার, ওই যে 125 স্যার। একশো আপনি একশো পঁচিশ পঁচিশ টাকা দিবেন, 125 টাকা 125। ব্যাংক কি বেশি রেটে আপনার কাছে সেল করবে, তাই না? জি জি স্যার। এটা আপনাকে বেশি রেটে সেল করবে। এখন আপনি মনে করেন কি, হ্যাঁ, তিন উল্টা যদি হয়, উল্টা কিরকম ধরেন, আমরা অন্য একটা কারেন্সি দিয়ে যদি বলি, ধরেন ধরেন ইয়ার টাকা, এই আপনার ইন্দোনেশিয়ান টাকা, ইন্দোনেশিয়ান টাকা তো বাংলাদেশ থেকে অনেক কম, তাই না? কম, হ্যাঁ। ইন্দোনেশিয়ান একটা ডলার আপনার কাছে আসছে, ব্যাংকে আসছে, বুঝছেন, ব্যাংকে আসছে। জি এখন 1 ডলারের মানে ইন্দোনেশিয়ান টাকাটা, রুপিটা, 5 রুপি এগুলো টু 1 টাকা, আবার 4 রুপি এগুলো টু 1 টাকা। ব্যাংক যদি সেল করে তাহলে 5 রুপি, আর ব্যাংক যদি সেল করে তাহলে হলো 4 রুপি, আর ব্যাংক যদি বাই করে তাহলে হলো 5 রুপি, বুঝছেন? জি তাহলে জি আপনার এখানে কি রুপি আসছে, আপনার রুপিকে এখন কি আপনি বিডিটিতে কনভার্ট করবেন। তাহলে দেখেন, আপনার 1 টাকা সমান 5 রুপি, আবার 1 টাকা সমান 4 রুপি, বুঝছেন? এখন জি আপনার এখানে আসলো হলো রুপি, রুপি কত আসছে? ধরেন 5 লাখ রুপি আসছে। এখন ব্যাংক আপনাকে কি টাকা দিবে, ব্যাংক আপনাকে কি টাকা দিবে, তাহলে ব্যাংক করবে কি আপনার কাছ থেকে কিনে নিবে, তাই না? কিনে নেবে কিন্তু। তাহলে দেখেন, 5 লাখ রুপি আসছে, তাহলে ব্যাংক আপনাকে কত টাকা দিবে দেখি, আপনার বলতে পারেন কিনা। স্যার যদি কম পাঁচ, রেটে, কম না রেটটাই দেখেন, ব্যাংক আমার কাছ থেকে ইয়ে করবে। ব্যাংক আপনার কাছ থেকে কি কম টাকায় মানে কিনবে, আমি কম পাবো, আমি কম পাবো, আপনি ব্যাংক কম বেশি নেবে। পাবেন, আপনি কম পাবেন। তাহলে দেখেন, জি আপনি কম পাবেন, হিসাবটা কিন্তু এটা, আপনি কম জি, পাবেন। আমি কম এখন পাবো। যদি 5 লাখ ডলারকে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে টাকা কম আসবে, না 4 দিয়ে ভাগ করলে টাকা কম আসবে, কোনটা? 5 দিয়ে ভাগ করলে টাকা 5 কম দিয়ে ভাগ আসবে করলে স্যার। কম জি আসবে। দিয়ে ভাগ এক করলে লাখ আর কিন্তু কি, টাকা এক কম লাখ। আসবে, এখানে হিসাবটা কিন্তু 5 ওই দিয়ে ভাগ রকম। করলে টাকা কম আসবে। জি স্যার। জি স্যার। ঠিক আছে। হ্যালো। জি দেখেন, জি স্যার। এখন জি স্যার। এখন দেখেন, ব্যাংক আপনার কাছ থেকে যদি আপনি 5 দিয়ে ভাগ করেন, মানে বেশিটা দিয়ে যদি ভাগ করেন, তাহলে আপনাকে কম টাকা দিবে। আর জি যদি স্যার। 4 দিয়ে ভাগ করেন, দেখেন 5 লাখ ভাগ 4 আসতেছে 1,25,000 টাকা। আর দেখেন, জি স্যার। নাকি, জি জি স্যার। আর যদি 5 দিয়ে ভাগ করেন তাহলে আসতেছে কত, 1 লাখ টাকা। এক তাহলে লাখ ব্যাংক 1 লাখ আপনাকে টাকা। দিবে না 1,25,000 টাকা দিবে? ব্যাংক আমাকে টাকা 1 লাখ দিবে। টাকা দিবে। 1 লাখ টাকা দেবে, কম দেবে। এখানেও সেম। দেখেন, 9.43 হলো ছোট, আর 9.5 হলো বড়। যেহেতু এটা ইনডাইরেক্ট কোড, এই কারণে আপনাকে যদি 9.53 দেয়, তাহলে আপনাকে কম টাকা দেওয়া হবে। কম এটা টাকা দিবে। হ্যাঁ, জি এটাকে স্যার। ভাগ করতে হবে, ঠিক আছে? তো জি বিষয়টা স্যার। হলো এই, যেহেতু ইনডাইরেক্ট কোড, সে কারণে কি আপনি পাবেন হচ্ছে কত, 1,50,000 ভাগ হচ্ছে কি 9.53। 5380। জি স্যার। ওকে। ওকে স্যার। জি স্যার। এনি কোশ্চেন? এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ডাইরেক্ট কোড কোনটা, ইনডাইরেক্ট কোড কোনটা, নাইতে কিন্তু অঙ্কে ঝামেলা লাগিয়ে ফেলবেন। জি স্যার। আর স্যার সেলিং, ডাইরেক্ট কোড কি যেটা আমাদের থেকে বড়, আর ইনডাইরেক্ট কোড যেটা ছোট?
মানে একটু আমাদের টাকা পরে মেলা আসতেছি, থেকে? একটু পরে আসতেছি, আমি বুঝাই দিব, একটু পরে আসতেছি। হ্যাঁ, এখন জি দেখেন 2 স্যার। নম্বর অঙ্কটা দেখেন, বাংলাদেশি এক্সপোর্টার বাই গুডস ফ্রম এ জাপানিজ সাপ্লায়ার। উপরে ছিল আমি রিসিভ করেছি, আর নিচেরটা হলো কি আমি একটা গুডস কিনছি জাপান থেকে, এবং আমি তাহলে আমি ইম্পোর্টার। 1 মিলিয়ন ইয়েন দিব, 1 মিলিয়ন ইয়েন। দেখেন এটাও সেম, যে আবার 1 টাকা ইকুয়াল টু 230.650 ইয়েন, আবার 1 টাকা ইকুয়াল টু 205.78 টাকা ইয়েন। ঠিক আছে, এখন দেখেন আমি আমার টাকা বড়, তার মানে এটাও কিন্তু ইনডাইরেক্ট কোড। ঠিক আছে, তো আগেরটা ছিল বড়টা দিয়ে ভাগ করেছি, এই কারণে কি কম টাকা পেমেন্ট হয়েছে। আর ব্যাংক এখন কি আমার কাছে সেল করবে, ব্যাংকে এখন আমার কাছে সেল করবে। তো আমি যদি সেল করতে চাই তাহলে ব্যাংক কি বেশি টাকা নেবে? জি জি ব্যাংক বেশি টাকা, জি জি স্যার। স্যার। ব্যাংক বেশি টাকা নেবে। জি স্যার। এখন দেখেন আমার যেহেতু ইনডাইরেক্ট কোড, 1 মিলিয়ন ইয়েন, সো 1 টাকার এগেনস্টে 203, আবার হলো 205। সো কি ব্যাংক যদি আমার কাছ থেকে বেশি টাকা নেয়, তাহলে 1 লাখ টাকাকে, 1 লাখ ইয়েনকে 203 দিয়ে ভাগ করলে কি বেশি আসবে, না 205 দিয়ে ভাগ করলে বেশি আসবে? 203 দিয়ে ভাগ করলে 3 দিয়ে বেশি ভাগ হবে। করলে বেশি বেশি ভাগ হবে। করলে কিন্তু বেশি আসবে। সো ব্যাংক আমার কাছ থেকে কি 203 দিয়ে ভাগ করলে যে আসবে সেই টাকাটা আমার কাছ থেকে নিবে। হুম। ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার। জি স্যার, ক্লিয়ার। যদি কোনো কনফিউশন থাকে বললেন। হ্যাঁ, আর আপনারও তো এই চ্যাপ্টারটা পড়া আছে, তবু আমি একটু আমার মতো করে বলে নিচ্ছি। ঠিক আছে, জি স্যার। ডাইরেক্ট কোড, ইনডাইরেক্ট কোড। ডাইরেক্ট কোড, ইনডাইরেক্ট কোড দেখেন। ডাইরেক্ট কোড হচ্ছে কি ফরেন কারেন্সি ডোমেস্টিক কারেন্সি থেকে যদি দেখেন, ডাইরেক্ট কোড ইজ দ্য অ্যামাউন্ট অফ ডোমেস্টিক কারেন্সি হুইচ ইজ ইকুয়াল টু 1 ফরেন কারেন্সি ইউনিট। মানে $1 ইকুয়াল টু 125 টাকা। $1 ইকুয়াল টু 125 টাকা। $1 ইকুয়াল টু 125 টাকা। এটা হলো ডাইরেক্ট ডাইরেক্ট কোড। তাহলে ইনডাইরেক্ট কোড কি, 1 টাকা সমান কত ডলার, ইনডাইরেক্ট কোড। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। স্যার আবার একবার বলুন। আবার বলি, $1 সমান কত টাকা, 25 টাকা। 125, ডাইরেক্ট কোড। আর যদি বলি 1 টাকা সমান কত ডলার, ইনডাইরেক্ট কোড। 1/125। 1/125, এটা হলো ইনডাইরেক্ট কোড। ঠিক আছে, আমার ডোমেস্টিক কারেন্সিটা, হ্যাঁ, আমার ডোমেস্টিক কারেন্সি, হ্যাঁ, ডাইরেক্ট কোড ইজ দ্য অ্যামাউন্ট অফ ডোমেস্টিক কারেন্সি হুইচ ইজ ইকুয়াল টু 1 ফরেন কারেন্সি ইউনিট। মানে কারেন্সি। 1 ফরেন কারেন্সি ইউনিট, 1 ফরেন কারেন্সি মানে 1 US ডলার ইকুয়াল টু কত বিডিটি, দ্যাট ইজ হচ্ছে ডাইরেক্ট কোড। মানে $1 ইকুয়াল টু 125 টাকা। আবার যদি হয় আমার এক ডোমেস্টিক কারেন্সি ইউএস কত, মানে ফরেন কত কারেন্সি, আমার এক ডোমেস্টিক কারেন্সি ফরেন কত কারেন্সি, এটা হলো ইনডাইরেক্ট কোড। বুঝছেন? জি ক্লিয়ার? জি স্যার। জি স্যার, এক ক্লিয়ার স্যার। ডলার সমান কত টাকা, আরেকটা হলো 1 টাকা সমান কত ডলার। এই এতটুকুই, আর কিছু না। মানে আমি স্যার যদি জি বলেন। যদি স্যার ফরেন কারেন্সি ওয়ানে থাকে তাহলে ডিরেক্ট, আর যদি আমার ডোমেস্টিক কারেন্সি ওয়ানে থাকে তাহলে ইনডিরেক্ট। জি 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 জি, আসলে আমরা কি হেজ করব না করব না, হেজ তো জানি আমরা কি, হেজ কি আমরা করব? একটু আলোচনা করে দেন স্যার, অল্প একটু আলোচনা করে দেন। আচ্ছা, কস্ট, হেজের সাথে একটা কস্টের একটা ইনভলভমেন্ট আছে, ট্রানজেকশন কস্ট। ঠিক আছে, এখন দেখা গেল কি আপনার যে কোনো ধরনের হেজ করতে গেলে আপনার একটা খরচ হবে। এখন খরচের থেকে যদি আমার বেনিফিটটা কম হয় তাহলে কিন্তু কখনো আমরা করব না। বুঝতে পেরেছেন? ট্রানজেকশন কস্ট আছে, এই ট্রানজেকশন কস্ট থেকে যদি বেনিফিট আমার কম হয় তাহলে আমরা হেজ করব না। আর যদি দেখি ট্রানজেকশন কস্ট থেকে আমাদের হেজের বেনিফিট বেশি, দ্যাট টাইম উইল গো ফর হেজ। ঠিক আছে, এক্সপোজার টু দ্য এক্সটেন্ট অফ রিস্ক স্পেস, মানে এক্সপোজার হচ্ছে রিস্ক স্পেস। এক্সপোজার, হ্যাঁ, এক্সপোজারটা কি? ফর এক্সাম্পল দেখেন, ইফ দ্য অ্যামাউন্ট ইজ নট ম্যাটেরিয়াল ইন দ্য কনটেক্সট অফ ফান্ড বিজনেস। ধরেন আমরা টোটাল ইম্পোর্ট করি, ধরেন 100 কোটি টাকা, আমরা টোটাল ইম্পোর্ট করি 100 কোটি টাকা।
আর আমরা এক্সপোর্ট করি ধরেন 1 কোটি টাকা। 100 কোটি টাকা আমরা ইম্পোর্ট করি, আর 1 কোটি টাকা হলো কি আমরা এক্সপোর্ট করি। তাহলে এই 1 কোটি টাকা দেখেন, এটা অনেক কোম্পানির জন্য কি এটা ম্যাটেরিয়াল নাও হতে পারে। তাহলে এই 1 কোটি টাকা আপনি কি হেজ করবেন? হেজ করা দরকার আছে? না। যদি উল্টা হতো, যেহেতু আমি অথবা কি ধরেন আমার টোটাল ধরেন 300 কোটি টাকা প্রতি মাসে সেল হয়, অথবা টোটাল ট্রানজেকশন কোম্পানির ভলিউম অফ ট্রানজেকশন হচ্ছে 300 কোটি টাকা। এই 300 কোটি টাকার মধ্যে 1 কোটি টাকা হলো কি শুধু ফরেন কারেন্সিতে ট্রানজেকশন করতে হয়। তাহলে দেখেন 300 কোটি টাকা হচ্ছে আমার লোকাল কারেন্সিতে ট্রানজেকশন, বাট 1 কোটি টাকা হচ্ছে আমার ফরেন কারেন্সিতে ট্রানজেকশন। তাহলে এই 300 কোটি টাকার এগেনস্টে আমার 1 কোটি টাকা হেজ করে আমার কি কোনো লাভ আছে কিনা? আছে? না স্যার, ওই 300 কোটি কই 1 কোটি? Yes, ওই 300 কোটি টাকার জন্য 1 কোটি টাকা কি আপনার খুব একটা ম্যাটেরিয়াল ফিগার না। সো এটা হলো এক্সপোজার অফ লিগ, আমি কতটুকু এক্সপোজার নিয়ে আমি ফরেন কারেন্সি ট্রানজেকশন করতেছি সেটা। ঠিক আছে? অ্যাটিটিউড টু রিস্ক। হ্যাঁ, দেখেন অ্যাটিটিউড টু রিস্কটা হচ্ছে যে আমার ফরেন কারেন্সি যদি দেখি সামনে আপওয়ার্ড ট্রেন্ড অথবা ডাউনওয়ার্ড ট্রেন্ড আমার একটা পসিবিলিটি আছে, তাই না? কিন্তু কিন্তু একদম ভোলাটাইল হবে না যে নেক্সট 5 ইয়ার্স এর বাংলাদেশ ব্যাংক আমার একটা রেট ফিক্স করে দিল যে নেক্সট 3 ইয়ার্সে 130 টাকা করে ট্রানজেকশন হবে। এই 130 টাকা আর কোনোভাবে কি চেঞ্জেবল না। তার মানে কি $1 ইকুয়াল টু 130 টাকা আমরা জানি, এটা সবসময় কি বাংলাদেশ ব্যাংক ফিক্স করে দিয়েছে। এখন দেখেন এই নেক্সট 3 ইয়ার্স এর জন্য আমার রেট কিন্তু ফিক্সড। ঠিক আছে? রেট যেহেতু ফিক্সড, সো এখন আর কি আমার কি হেজ করা কি দরকার আছে কিনা? দরকার আছে? না, না, হেজ হেজ করার দরকার নাই না তো স্যার, স্যার। তাহলে হেজ না, করেন যেহেতু না। রেটটা ফিক্সড তো স্যার ফিক্সড আছে। কি কি বললেন? কিন্তু দেখেন যদি আপনি দেখেন অ্যাটিটিউড টু রিস্কটা খুব বেশি ডাউন সাইড অথবা আপার সাইড আছে, অথবা অনেক বেশি ভোলাটাইল হতে পারে, তখন সার্টেনলি কি আপনি হেজে যাবেন। পোর্টফোলিও ইফেক্ট। এখন পোর্টফোলিও ইফেক্ট হচ্ছে দেখেন আপনি ধরেন বিভিন্ন দেশের সাথে ট্রানজেকশন করেন। হ্যাঁ, এখন বিভিন্ন দেশের সাথে আফ্রিকাতে ট্রানজেকশন করেন, আপনার আমেরিকাতে ট্রানজেকশন করেন, আপনার বিভিন্ন ইন্ডিয়াতে ট্রানজেকশন করেন। সো বিভিন্ন দেশে আপনি কি ট্রানজেকশন করতেছেন, এখন এক এক দেশের রেট কারেন্সি এক্সচেঞ্জ রেট কি এক এক রকম। এখন প্রত্যেকটা কারেন্সিতেই আপনার কোনো ম্যাটেরিয়াল ফিগার না, ছোট ছোট ফিগার দিয়ে আপনি ট্রানজেকশন করতেছেন। এখন দেখেন পোর্টফোলিও ইফেক্ট যদি এরকম হয়, আপনি দেখলেন কি আপনি শুধু ইউএসডি নিয়ে কাজ করলেন, এখন ইউএসডি তে দিলে আপনার টোটাল ভলিউম কি টোটাল ট্রানজেকশনের আপনার কি 1%-ও না, তাহলে আপনার ইউএসডি তে হেজ করে কোনো লাভ আছে? লাভ নাই। তার মানে এরকম প্রত্যেকটা পোর্টফোলিও মানে কারেন্সি যদি আপনার সিগনিফিকেন্ট ফিগার না হয় অথবা বিভিন্ন কারেন্সিতে হয়, তাহলে আপনার হেজ করে কিন্তু আপনার কোনো লাভ নাই। এটাই হচ্ছে কি পোর্টফোলিও ইফেক্ট। শেয়ার হোল্ডার, দেখেন if the shareholders are fully diversified, shareholders যদি fully diversified হয়, it can be argued that this should take account of the strengthening and consequent weakening of individual currency. যদি শেয়ার হোল্ডাররা খুব ডাইভার্সিফাই হয়, তাহলে আপনার কারেন্সি কি আপনার কি হয় যে এটা কি হয় যে স্ট্রেংথেনিং এন্ড কনসিকুয়েন্স উইকিং অফ ইন্ডিভিজুয়াল কারেন্সি। অনেক সময় কি কারেন্সি উইকও হতে পারে, আবার কি এটা স্ট্রেংথেনও হতে পারে, দুইটাই কিন্তু এখানে হয়ে কাজ করতে পারে। Insolvency risks and cost of capital. Following on from the above, because of hedging, reduce the volatility of business cash flows and thus the risks of insolvency. মানে অনেক সময় কি আপনার যখনই আপনি রিস্ক নিয়ে কাজ করবেন, আপনার রিস্কটা অনেক সময় কি আপনার ভোলাটাইল হতে পারে। ভোলাটাইল হলেই কি আপনার আপনার কি হয়ে যাবে, একটা ইনসলভেন্সি হওয়ার কিন্তু একটা চান্স থেকে যাবে। যখনই আপনার ইনসলভেন্সি হওয়ার চান্স থাকবে এবং আপনার কস্ট বেশি হবে, তখন ইভেন্চুয়ালি এটা কস্ট অফ ক্যাপিটালের উপর কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট। ঠিক আছে? সো এই জিনিসগুলি আমাদের হেজ করার আগে কি আপনার কনসিডার করে নিতে হবে। যদি দেখেন পজিটিভ আউটকাম আসছে, অবভিয়াসলি আপনি হেজ করবেন। আবার নেগেটিভ আউটকাম আসতে পারে, বাট যদি আপনার সিগনিফিকেন্ট কোনো আউটকাম না আসে, তাহলে আপনার কি হেজ না করাই ভালো। এই ঠিক আছে, ক্লিয়ার? জি।
এখন দেখেন এই যে আমরা যে ট্রানজেকশন রিস্ক গুলি পড়লাম, ট্রানজেকশনটা বললাম, ট্রানজেকশন এবং ট্রান্সলেশন, এবং কি কি ওয়েতে আমরা ডাইরেক্ট আমরা ওই রিস্ক গুলিকে আমরা কমাইতে পারি, বুঝছেন? যে কারেন্সি রিস্ককে আমরা অথবা ট্রানজেকশন রিস্ককে আমরা কিভাবে কমাইতে অথবা বাড়াইতে পারি, বেসিক্যালি আমরা কিভাবে কমাইতে পারি সেটা এখানে আপনার বলা আছে। এক নাম্বার, ইনভয়েসিং ইন ডোমেস্টিক কারেন্সি মানে কি? স্যার আমি ইনভয়েসই করব বাংলা লোকাল টাকায়। কারেন্সিতে মানে আপনি লোকাল রিস্কটা কারেন্সিতে কার কাছে ইনভেস্ট চলে গেল করবে। বলেন তো, রিস্কটা কার কাছে চলে গেল? ওই ইয়ার কাছে যিনি আমার কাছে মাল মানে এক্সপোর্টারের কাছে নিবে। চলে, হ্যাঁ, রিস্কটা আর আপনার কাছে থাকলো না, রিস্কটা চলে গেল কার কাছে? এক্সপোর্টারের কাছে। ঠিক আছে, এক্সপোর্টার এক্সপোর্টার করবে কি, সে আপনার কারেন্সিতে কনভার্ট করে আপনার কাছে টাকাটা পাঠিয়ে দিবে। সো আপনার কি আর কোনো রিস্ক নাই। সো আপনি কিন্তু রিস্কটাকে কিন্তু মিনিমাইজ করে ফেললেন। এখন দেখেন, আপনার যদি দেখেন ফরেন কারেন্সি যদি, ফরেন কারেন্সি আপনার ট্রানজাকশনটা যদি হয় ইউএস ডলারে, ধরেন ইউএস ডলারতে, আর ইউএস ডলার যদি আপওয়ার্ড হয়, তাহলে কিন্তু আপনার এক্সপোর্টে কিন্তু লাভ, কিন্তু ইম্পোর্টে আপনার লস, যদি ফরেন কারেন্সি আপনার আপওয়ার্ড হয়। ঠিক আছে? জি স্যার, হ্যালো। জি হুম। স্যার, জি স্যার, জি স্যার। আপনার ম্যাচিং রিসিপ্ট এন্ড পেমেন্টস, ম্যাচিং রিসিপ্ট এন্ড কোম্পানি, দেখেন রিসিপ্ট এন্ড পেমেন্টস মানে কি? ধরেন আপনি ইম্পোর্ট করেন এবং এক্সপোর্ট করেন, এখন আপনার এক্সপোর্টও থাকতে পারে আবার ইম্পোর্টও থাকতে পারে। এখন আমাদের ক্ষেত্রে যেরকম ধরেন আমরা প্রতি মাসে 20 কোটি টাকার মতো এক্সপোর্ট করি, তাহলে আমার এভরি মান্থে যে সমস্ত ট্রানজেকশন গুলি আছে, ট্রানজেকশন গুলি হয় মানে ইম্পোর্ট হয় এক্সপোর্ট হয়, তাহলে আমরা করি কি, এক্সপোর্টের যে রিসিপ্টটা আছে এটাকে ডাইরেক্ট বিটিজি তে কনভার্ট না করে আমরা করি কি, পুরো টাকাটা হলো কি আগে এলসি সেটেল করি। ঠিক আছে, তাহলে কি এলসি সেটেল করলে কি আমি সবচেয়ে ম্যাক্সিমাম রেটটাই কিন্তু পেয়ে যাচ্ছি। আমি যদি সেল করি, সেল করলে কি ব্যাংক ব্যাংক তার ম্যাক্সিমাম রেট দিবে, কিন্তু ব্যাংক তার ম্যাক্সিমাম রেট আর যেই রেটেই দেখ না কেন, সে কখনো ব্যাংক যে রেটে সেল করে এই রেট কিন্তু আপনাকে কিন্তু দিবে না, তার চেয়ে অবশ্যই কি কম রেট দিবে। এখন আপনি যদি এলসি সেটেলমেন্ট করে ফেলেন ডাইরেক্ট, তাহলে কিন্তু ব্যাংকের ম্যাক্সিমাম রেটটা কিন্তু আপনি নিয়ে নিলেন। এই কারণেই বলা হচ্ছে যদি আপনার রিসিপ্ট এবং পেমেন্ট থাকে, এটা একটা আরেকটা দিয়ে কি আপনার অফসেট করলে আপনার রিস্কটা কিন্তু মিনিমাইজ হবে, মানে ডাইরেক্ট রিডাকশন অফ কারেন্সি রিস্ক। ক্লিয়ার? ঠিক মানে একইভাবে, আমি এক্সপোর্ট করব, ওই ইম্পোর্ট যে করব ইম্পোর্টের ভ্যালুটা এক্সপোর্টের টাকা দিয়ে আপনারই হবে। না না না, ইম্পোর্টের প্রসিড দিয়ে আমি, এক্সপোর্টের প্রসিড দিয়ে আমি ইম্পোর্ট সেটেল করি, হ্যাঁ মানে হ্যাঁ, এক্সপোর্টের যে টাকাটা আসবে এটা দিয়ে কি ডাইরেক্ট ওইটা আমি ইম্পোর্টে, হ্যাঁ ইম্পোর্টে যে টাকাটা আমার দিতে হবে ওইটার সাথে আমি অ্যাডজাস্ট করে দিব। করে দিব ডাইরেক্ট। ম্যাচিং অ্যাসেট এন্ড লাইবিলিটিস এটা কি? স্যার যেমন রিসিভেবল তো অ্যাসেট, হুম আর লাইবিলিটি তো লাইবিলিটি ইয়ার পেবল, তাহলে হুম। ওইটা কি ইম্পোর্টের ক্ষেত্রে কোনোভাবে? মানে একটা হলো কি আপনি রিসিভেবল, আপনি ফরেন কারেন্সিতে একটা রিসিভেবল আছে, আপনার ফরেন কারেন্সিতে কি আবার কি একটা লাইবিলিটিও থাকতে পারে কিনা? জি, হ্যাঁ, এই দুইটাকে কি আপনি একটার সাথে আরেকটা কি অফসেট করা। অফসেট করব। ঠিক আছে, সেটা হলো অ্যাসেটের এগেনস্টে লাইবিলিটিটাকে ম্যাচিং করায় নেওয়া। লিডস এন্ড লেগস, লিডস এন্ড লেগ কি? একটা হলো অ্যাডভান্স পেমেন্ট আর একটা হচ্ছে কি পরে পেমেন্ট করা। ডিলে পেমেন্ট। একটা হলো অ্যাডভান্স পেমেন্ট আর পেমেন্ট। একটা ডিলে পেমেন্ট, তাই তো? লিড পেমেন্ট হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট আর লেগ পেমেন্ট হচ্ছে কি ডিলে পেমেন্ট। কখন কোনটা ইউজ করব? স্যার অ্যাডভান্স টাকা থাকলে আমি লিড পেমেন্ট করে দিব। আর যদি আমি জানি আগামী মাসে আমি টাকা পাবো, তাহলে আমি সাপ্লায়ারকে বলবো যে ভাই আমি আগামী মাসে আপনাকে দিচ্ছি, এখন আগামী মাসে কারেন্সির দিয়ে সাথে দিন। এটা রিলেশন কিভাবে? কারেন্সির সাথে এটা রিলেশন কিভাবে? তাহলে তো স্যার আমার আর হেজিং করা লাগলো না। না না, হ্যাঁ হেজিং করলেন না, কিন্তু বিষয়টা আপনার আহ, মানে কি অ্যাডভান্স পেমেন্ট আর একটা হলো অ্যাডভান্স পেমেন্ট আর একটা হলো কি ডিলেড পেমেন্ট। অ্যাডভান্স পেমেন্ট হচ্ছে এরকম, ধরেন আপনার
দেখতেছেন আপনার কারেন্সি কি এখন হলো কি সবচেয়ে কম রেটে আছে এবং আপনার কাছে কি সাফিসিয়েন্ট পেমেন্ট আছে, কারেন্সি আছে, তাই না? আপনার কাছে সাফিসিয়েন্ট কারেন্সি আছে। তো আপনি এখন করলেন কি, আপনার গত মাসে আগামী মাসে যেটা পেমেন্ট করতে হবে আপনি অ্যাডভান্স এখন কি পেমেন্ট করে রাখলেন। ঠিক আছে? তাহলে ইম্পোর্টের এগেনস্টে আমি পেমেন্ট করে দিলাম অ্যাডভান্স। জি জি জি, ঠিক আছে। আবার দেখলেন কি আপনার কাছে আসলে সাফিসিয়েন্ট টাকা নাই, এই মাসে আপনার সাফিসিয়েন্ট টাকা নাই, আপনার যে টাকা আছে সেটা দিয়ে আপনার চলবে না, যে কারেন্সি আছে। তো আপনি দেখতেছেন আগামী মাসে কি আমার একটা হিউজ পরিমাণে কি আমার একটা ডলার রিসিভ হবে এবং আমি কি কিছু সেলও করতে পারবো। হ্যাঁ, আমার কাছে যে ডলার আসবে, ডলার আমি সেটেলমেন্ট করে আবার কি আমি কিছু মার্কেটে সেল করতে পারবো। তখন কারেন্ট ইয়ারের কারেন্ট মান্থের যে পেমেন্টটা আছে সেটাকে আপনি কি ডেফার্ট করে দিবেন, ডিলে করে দিবেন। আর আগামী মাসে আমি অনেকগুলি ডলার রিসিভ করব, ওইখান থেকে একটা পোর্শন আমার যে গত মাসের যা ছিল সেটা সহ এই মাসের পেমেন্টটা একসাথে করে দিবে। এটাকে বলা হচ্ছে লেট পেমেন্টস অর ডিলে পেমেন্ট। আর লিড পেমেন্ট হচ্ছে যদি আমি অ্যাডভান্স দিয়ে দিই সেটা। ওকে, ঠিক আছে কিনা? জি স্যার, জি স্যার। ঠিক আছে। নেটিং অফ, নেটিং করা, নেটিং পড়েন, আপনারা একবার পড়লেই বুঝবেন এটা। তো পড়ছেনই, তাহলে আমার থিওরিটিক্যাল একটা পার্ট শেষ। এখন হলো অঙ্কের সাথে ট্রানজাকশন রিস্ক, ইনডাইরেক্ট ওয়েতে রিডাকশন যেগুলি সেগুলি পড়াবো। ইনডাইরেক্ট রিডাকশন অফ ট্রানজাকশন কস্ট, ট্রানজাকশন রিস্ক। এতক্ষণ পড়ছিলাম ডাইরেক্ট, এখন এগুলি হলো কি ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট ওয়েতে কিভাবে আমরা ট্রানজাকশন রিস্কটাকে কমাইতে পারি সেটাই এখানে বলা আছে। ফরওয়ার্ড কন্ট্রাক্ট, একটা হচ্ছে ফরওয়ার্ড রেট আর একটা ফরওয়ার্ড কোনটা? কন্ট্রাক্ট। একই। ফরওয়ার্ড রেট কি ছিল লাস্ট দিন? গতদিন কি পড়িয়েছিলাম? ফরওয়ার্ড রেট হলো একটা বাইন্ডিং কন্ট্রাক্ট স্যার। এই হ্যাঁ, যে বাইন্ডিং। হ্যাঁ, এটা হলো, হ্যাঁ, আমি যেটাকে ফিক্সড করে দেব, এক্সেস হলে আমি ওটা ছিল পেমেন্ট করব, ইন্টারেস্ট আর রেট, কম ওটা হলে ছিল আমি ফেরত ইন্টারেস্ট পাবো। রেট, ওটা ছিল ইন্টারেস্ট রেট, আর আজকেরটা হচ্ছে এক্সচেঞ্জ রেট, তাই তো? জি স্যার, জি কারেন্সি স্যার, রেট, হ্যাঁ, জি সেটা স্যার, বলা আছে, বাট দুইটার জিনিসই কিন্তু সেম, থিম কিন্তু সেম। জি জি স্যার। স্যার, হয় আমি গেইন করব নাইলে স্যার লস করে ওটা মিট আপ করে দিব। ঠিক আছে, দেখেন, ফরওয়ার্ড এক্সচেঞ্জ কন্ট্রাক্ট, ফরওয়ার্ড ফিউচার, মানি মার্কেট হেজ, কারেন্সি অপশন, কারেন্সি সোয়াপ, এই। হ্যাঁ, আমরা আজকে চেষ্টা চেষ্টা করবো কারেন্সি সোয়াপ পর্যন্ত পড়া, দেখা যাক আল্লাহ ভরসা। কারেন্সি সোয়াপ, হ্যাঁ, সরি কারেন্সি অপশন পর্যন্ত পড়া, তাহলে মোটামুটি বোঝা যাবে যে আমরা কতটুকু করতে পারছি। কারেন্সি অপশনই অনেক, এতটুকু করতে পারলে আলহামদুলিল্লাহ। ফরওয়ার্ড এক্সচেঞ্জ কন্ট্রাক্ট, ফরওয়ার্ড এক্সচেঞ্জ কন্ট্রাক্ট আপনার ভিতরে পড়েন, পড়ে দেখেন, তারপর আমাকে বলেন, আমি বলতেছি। দেখেছি। জি স্যার, দেখেছি স্যার। ওই যে স্যার, ওই নিচেরটা ফরওয়ার্ড রেট ফর দ্য ওভারসিজ কারেন্সিজ উইকার দেন দ্য স্পট, এটা একটু হুম, এই দুইটা একটু ইয়ে করে দেন। সবাই কি বুঝেছি না বলতে হবে কিছু? এটা অনেকটা স্যার ফরওয়ার্ড ট্রেডের মতো। হ্যাঁ হ্যাঁ, ফরওয়ার্ড ডেটের মতো, এই কারণে আমি বেশি কিছু জি স্যার। বলছি না। সবাই বুঝেছে কিনা? জি স্যার, ওই ফরওয়ার্ড রেটের মতোই আর কি। না, এতটুকু বইলে শেষ করলে হবে না, বুঝতে হবে জিনিসটা।
দেখেন আমি পয়েন্টগুলি বলি। and immediately firm and binding contract between bank and its customer, তার মানে ব্যাংক এবং কাস্টমারের মধ্যে এটা একটা বাইন্ডিং কন্ট্রাক্ট, কেউ যদি ওভারটেক করে তার একটা পেনাল্টি দিতে হবে, তাই তো? for the purchase or জি sale at a specific quantity at a stated foreign currency, হ্যাঁ, মানে স্পেসিফিক একটা কোয়ান্টিটি at a certain date আমরা এটাকে এক্সচেঞ্জ করব at a rate of exchange fixed at the time of contract is made, যখনই কন্ট্রাক্টটা মেড করব তখনই কি আপনার এক্সচেঞ্জ রেশিওটা আমরা এখানে বলে দিব। for performance, হ্যাঁ, for performance delivery of the currency and payment for it at a future time which is agreed when the making the contract, তার মানে কি এখানে দেখেন আহ মানে পারফরমেন্স ডেলিভারি অফ দ্য কারেন্সি এন্ড দ্য পেমেন্ট ফর ইট, হ্যাঁ, এটা কি আমরা আগেই কিন্তু যখন আমরা কন্ট্রাক্টটা করব তখনই কিন্তু এটা ফিক্স করে রাখবো, সেটাই এখানে বলেছে। রুলস ফর অ্যাডিং অর সাবট্রাক্টিং ডিসকাউন্ট এন্ড প্রিমিয়াম, ফরওয়ার্ড রেট ফর দ্য ওভারসিজ কারেন্সি ইজ উইকার দেন দ্য স্পট কোটেড ডিসকাউন্ট, বুঝছেন? কোনটা কখন ডিসকাউন্ট কখন হচ্ছে প্রিমিয়াম। দেখেন আপনি একটা ফরওয়ার্ড রেট মাইট বি হায়ার অর লোয়ার দেন দ্য স্পট রেট। ফর এক্সাম্পল, ইফ দ্য স্পট রেট অফ ডলার ইজ 1 টাকা 86 পয়সা, মানে 1 টাকার এগেনস্টে আপনার 1 টাকা 85 পয়সা, মানে $85, মানে 1 টাকা ইকুয়াল টু 1.85 ডলার, বুঝছেন? 1 টাকা ইকুয়াল টু $1.85, আপনি এটা ফিক্স করেছেন। দ্য ফরওয়ার্ড রেট কুড বি হায়ার, মানে 1.86 হতে পারে, তার মানে কি $1.86 ইকুয়াল টু 1 টাকা, তার মানে কি ফরেন কারেন্সিটা উইক হয়ে গেল, ফরেন কারেন্সি উইক হয়ে গেল, বুঝেন নাই? জি স্যার, আর ইকুয়াল এখন টু এখন 1 টাকা দিয়ে আরো বেশি ডলার পাওয়া যাচ্ছে। এখন 1 টাকা ইকুয়াল টু $1.86 পাচ্ছি আমরা, তার মানে কি ফরেন কারেন্সি উইক হয়ে গেল। ফরেন কারেন্সি যদি উইক হয় মানে ডাইরেক্ট কোড যদি উইক হয় তখন আমরা কি বলবো, এটাকে ডিসকাউন্ট। আর ফরেন কারেন্সি যদি স্ট্রঙ্গার হয় এটাকে বলবো কি আমরা প্রিমিয়াম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। ফরেন কারেন্সি আবার বলি, ফরেন কারেন্সি যদি উইক হয় এটাকে বলবো আমরা ডিসকাউন্ট, আর ফরেন কারেন্সি যদি স্ট্রঙ্গার হয় এটাকে বলবো আমরা প্রিমিয়াম। এই অপশন ফরওয়ার্ড এক্সচেঞ্জ কন্ট্রাক্ট, ফরওয়ার্ড এক্সচেঞ্জ কন্ট্রাক্ট। দেখেন কন্ট্রাক্টের কিন্তু একটা স্টার্ট ডেট থাকবে আর একটা ক্লোজিং ডেট থাকবে, বুঝছেন? বুঝছেন? যখন আমরা এনি ডেট ফ্রম দ্য কন্ট্রাক্ট বিং মেড আপ টু এ স্পেসিফিক ডেট ইন দ্য ফিউচার, হ্যাঁ, মানে ইন ফিউচার ডেট, আমরা যেটা ধরেন 3 মাসের একটা কন্ট্রাক্ট করলাম, জানুয়ারিতে করলাম, এটা মার্চ মাস পর্যন্ত, তখন মার্চ এনি ডেট ফ্রম দ্য কন্ট্রাক্ট ইজ বিং মেড, এনি ডেট ফ্রম দ্য কন্ট্রাক্ট, মানে কন্ট্রাক্টটা তাহলে জানুয়ারি 1 তারিখে করলাম, 1 তারিখে করলো, এবং আপ টু এ স্পেসিফিক ডেট, আপ টু এ স্পেসিফিক ডেট ইন দ্য ফিউচার, হ্যাঁ, তখন একটা স্পেসিফিক ডেট আমরা বলে দিলাম যে 30 তারিখের মধ্যে, আমরা মার্চের 30 তারিখ অথবা 31 তারিখের মধ্যে আমরা কন্ট্রাক্টটা করব, ঠিক আছে? তখন এই স্পেসিফিক একটা ডেটে আমরা এটা করতে পারবো, বাট এটা অবশ্যই কি আপনার 30 তারিখের মধ্যেই কিন্তু হতে হবে, বুঝছেন? আর আবার ইট এনি ডেট বিটুইন টু ডেটস বোথ ইন দ্য ফিউচার, ঠিক আছে? আবার কি আপনার ওইটার সাথে এটার পার্থক্য কি? হ্যাঁ, এ আর বি দুটোর মধ্যে পার্থক্যটা কি? এখানে দুইটা ডেটের কথা বলা হচ্ছে নিচে, দুইটার মধ্যে, নিচেরটার মধ্যে দুইটা ডেটের কথা বলা হচ্ছে, বিটুইন টু ডে হুম, বোথ ইন দ্য ফিউচার। আর ওইখানে হলো স্পেসিফিক ডেট। একটু ব্যাখ্যা দিলে ভালো হয় স্যার। মানে মানে এখানে যেটা ফিউচারে, বলছে, কি বললেন? মানে ফিউচারে দুইটা ডেটের মধ্যে, আর উপরেরটা হলো একদম একটা স্পেসিফিক ফিউচার ডেট। মানে এখানে আর কি কি প্রথমটাই হলো একটা ডেটের কথা বলছি, ইন ফিউচার যে কোনো একটা ডেট, বুঝছেন?
জি ফিউচারে জি যে স্যার। কোনো একটা ডেট, আর এখানে বলছে কি, আর এনি ডেট বিটুইন টু ডেটস বোথ ইন দ্য ফিউচার, মানে দুইটা ডেট ফিক্স করা। ঠিক আছে, দুইটা ডেট ফিক্স করা, বাট এটা কি, এই দুইটা ডেটের মধ্যে যে কোনো একটা ডেট। কি পারফর্ম করতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে ট্রানজেকশনটা করতে হবে। আচ্ছা। ঠিক আছে। জি স্যার। পারফরমেন্স মাস্ট টেক্স প্লেস এট সাম টাইম, ইট ক্যান নট বি অ্যাভয়েডেড অল টুগেদার। মানে এটা কি, পারফরমেন্স মাস্ট টেক্স প্লেস এট সাম টাইম, ইট ক্যান নট বি অ্যাভয়েডেড, মানে পারফরমেন্সটা কখনো কি আপনি অ্যাভয়েড করতে পারবেন না। স্যার সময়ের ব্যাপারটা আরেকবার বলবেন স্যার, ওই যে ডে ফ্রম আর ডে বিটুইন স্যার। মানে এখানে বলা হয়েছে কি, একটা ডেট হলো আজকে হতে পারে, বুঝছেন, একটা ডেট আজকে, আমি কন্ট্যাক্টটা আজকে করলাম, বুঝছেন। জি স্যার। আর জানুয়ারি থেকে আমি ধরেন মার্চ পর্যন্ত, তার মানে কি, আমার আজকে থেকে তো শুরু হয়ে গেছে, তার মানে ফিউচারের যে ডেটটা আছে তার মধ্যে যে কোনো একটা ডেট, মানে জানুয়ারির 1 তারিখ থেকে আপনার কি, আপনার মার্চের 30 তারিখের মধ্যে আপনি ট্রানজেকশনটা করবেন। ক্লিয়ার? আর ও সেকেন্ডটা বলতেছে, আপনি মার্চের 1 তারিখে আপনি কন্ট্রাক্টে ঢুকবেন, মার্চের 1 তারিখে আপনি কন্ট্রাক্টে ঢুকবেন, এটা জুনের 30 তারিখ পর্যন্ত কি কন্ট্রাক্টটা আপনার ভ্যালিড থাকবে। তার মানে আপনি কিন্তু এখন কিন্তু জানুয়ারি, মানে মানে স্যার দুইটা পার্ট এটা বোঝানো হচ্ছে, জানুয়ারি থেকে মার্চ হচ্ছে কি আমার ফিউচারের, আবার মার্চ থেকে জুন জুলাই পর্যন্ত আমার লোনের যে পিরিয়ড সেটা আরেকটা। না না না, আরেকটা না, আপনি 3 মাসের একটা কন্ট্রাক্টে ঢুকেছেন, 3 মাসের একটা কন্ট্রাক্টে ঢুকেছেন, এখন 3 মাসের কন্ট্রাক্টে একটা ডেটে বলতেছে যে আমার কন্ট্রাক্টটা শুরু হবে জানুয়ারির 1 তারিখে, মানে আজকেই শুরু হবে, আজকে টুডে, আজকে হলো জানুয়ারির 1 তারিখ, আজকের ডেট হলো নাও, স্পট ডেট হচ্ছে জানুয়ারির 1 তারিখ। আমার বলছে 3 মাসের কন্ট্রাক্ট, এটা মার্চের 30 তারিখ পর্যন্ত অথবা 31 তারিখ পর্যন্ত থাকবে। তার মানে কন্ট্রাক্ট তো আজকে শুরু হয়েই গেছে, আপনার 31 তারিখের মধ্যে যে কোনো একটা ডেট, জানুয়ারির 1 টু 31 তারিখ। বুঝতে পারছেন কিনা? হ্যাঁ জি এটা স্যার এটা বুঝছি, বুঝতে জি পারছি। এটা বুঝছি, পরেরটা স্যার। এরপরে কি আজকে স্যার? জানুয়ারি আজকে জানুয়ারি আজকে জানুয়ারি আমরা এখন কন্ট্রাক্টটা, আমরা একটা এগ্রিমেন্ট করলাম যে ভাই আমরা ফিউচারের একটা কন্ট্রাক্ট করব, কন্ট্রাক্টটা স্টার্ট হবে মার্চের 1 তারিখ থেকে আপনার জুনের মের 30 তারিখ পর্যন্ত, মানে জানুয়ারিতেই আমরা একটা কন্ট্রাক্ট করতেছি, যে কন্ট্রাক্টটা স্টার্টিং পয়েন্ট হবে ফিউচারে এবং ক্লোজ পয়েন্টও কি ফিউচারে। তার মানে কি, ফিউচার দুইটা ডেটের মাঝখানে ওই ইয়াটা করতে হবে। বুঝেন নাই? তার মানে একটা হচ্ছে 3 মাসের মধ্যে, আর একটা হচ্ছে 6 মাসের মধ্যে, তাই না স্যার? দুইটাই ডিউরেশনটা তিন তো মাস এরকমই। উত্তরে যা, দুইটাই 3 মাস, দুইটাই ও 3 মাস। আচ্ছা, আর একটা স্টার্ট হবে মার্চের 1 তারিখ একটা থেকে স্টার্ট স্যার। হবে মার্চে, আর একটা আচ্ছা হচ্ছে জানুয়ারিতে এখন স্টার্ট। আচ্ছা, বুঝছি। ডেট না, এটা কারেন্ট ডেট হয়ে গেছে। জি স্যার। ঠিক আছে। মানে এখানে কি ওকে স্যার স্যার। ট্রানজেকশন দুইটা না ট্রানজেকশন একটাই? ট্রানজেকশন একটাই, ট্রানজেকশন একটাই, শুধু আপনার কন্ট্রাক্ট স্টার্ট ডেটটা কি একটা পিছনে হবে, পিছনে মানে ফরওয়ার্ডে হবে। বুঝেন নাই? স্যার এখানে দুইটার ক্ষেত্রে তো ফরওয়ার্ড বলছে। আর এই দুইটাই তো ফরওয়ার্ড হবে, ভেরি সিম্পল ইস্যুকে আপনারা পেঁচাইতেছেন। শোনেন, আবার বলি আমি, দেখেন, ব্যাংকের সাথে একটা এগ্রিমেন্ট করলেন কি ভাই, আমি একটা এগ্রিমেন্টে যাব, আমার তো ইমিডিয়েট তো এলসি রে চলে আসছে, তো আমার এগ্রিমেন্ট আজকে থেকে শুরু হবে, এটা জানুয়ারির মধ্যে মার্চের মধ্যে হবে, অথবা ধরেন আজকে কয় তারিখ, আজকের তারিখটাই বলেন, 13 তারিখ। আজকে 13 তারিখ, 13 তারিখে আপনি স্টার্ট করলেন, বললেন কি 3 মাসের 13, মানে আজকে হলো জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের 7 তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত আপনি এগ্রিমেন্ট করলেন। তাহলে দেখেন আজকের 13 থেকে অক্টোবরের 13 তারিখ পর্যন্ত যে কোনো ডেটে আপনি ট্রানজেকশনটা করতে পারেন, এটাকে বলা হচ্ছে 1 নাম্বারটা, যেটা হলো এনি ডেট ফ্রম দ্য কন্ট্রাক্ট, মানে আজকেই কন্ট্রাক্টটা সাইন করলাম, এই আজকে থেকে এনি ডেট উইথিন দা অক্টোবর 13। ক্লিয়ার? জি স্যার। এখন আজকে একটা ট্রানজেকশন, আবার আজকে 13 তারিখ, জুলাইয়ের 13 তারিখ, আমরা বললাম কি, না আমরা আজকে এই মাস তো যাক, এই মাসে আমরা কন্ট্যাক্ট করব না, আমাদের কন্ট্যাক্ট স্টার্টিং পয়েন্ট হবে অগাস্টের 1 তারিখ, যেটা গিয়ে অক্টোবরের 30 তারিখ পর্যন্ত বলবৎ থাকবে। বুঝছেন? ও বুঝতে পারছি, মানে একটা হচ্ছে এখন শুরু করে 3 মাস, আর আমি আরেকটা হচ্ছে এখন বলতেছি যে আমি সামনে কোনো এক তারিখ থেকে পরে আবার সামনে কোনো জি এক জি তারিখের জি, ভিতরে জি করবো। জি জি। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি।
ঠিক আছে, ফিউচার ডেটে মানে স্টার্টিং পয়েন্টও ফিউচার ডেট, আবার ইন পয়েন্টও কি ফিউচার ডেট। জি স্যার। ওকে, জি স্যার। এই সিম্পল জিনিস আপনারা দেখেন এতক্ষণ পেছাইলেন, আমার 10 মিনিট খরচ করলেন। আপনারা না এই ক্লাস করছেন এগুলি? করছি স্যার, তারপর আপনার কাছ থেকে আরেকটু ক্লিয়ার হচ্ছে স্যার। মানে আপনাদেরকে কি যে বলবো আমি। বলেন স্যার। না স্যার কিছু বলেন না। না স্যার বলেন, সমস্যা নেই, শুধু আমাদের বলতে শিখাই বলতে দিন। স্যার শিখে যাবো স্যার। মানে এই জিনিসগুলি তো আসলে এখন তো পরীক্ষা কবে, এই 2টা চ্যাপ্টার সবার আগে করতে হয়, 9-10, এখান থেকে কোশ্চেন আসবেই, বুঝছেন না? জি স্যার। ইন্টারেস্ট রেট প্যারিটি, আসেন ইন্টারেস্ট রেট প্যারিটিটা, এটা তো বুঝেন মনে হয় না নাকি? জি স্যার, এটা বুঝি স্যার, এটা বুঝি। এটা সূত্র স্যার, ডাইরেক্ট একটা একটা ফর্মুলা। একটা ইন্টারেস্টের জন্য, একটা ইনফ্লেশনের জন্য। হুম, আসলে কি এটা একটা প্যারিটি, একটা কি একটা স্ট্যান্ডার্ড সেট করা, প্যারিটি মানে হলো একটা স্ট্যান্ডার্ড, তাই না? যাতে করে কি আমাদের ফিউচার এক্সচেঞ্জ রেট তার চেয়ে বেশি অথবা কম যাতে না হইতে পারে, এরকম একটা রেশিও ঠিক করা, ঠিক আছে? দ্য প্রিন্সিপাল অফ ইন্টারেস্ট রেট প্যারিটি লিঙ্কস দ্য কারেন্সি এন্ড দ্য মানি মার্কেট। কারেন্সি এন্ড মানি মার্কেট বলতে কি বোঝায়? কারেন্সি এন্ড মানি মার্কেট, আচ্ছা, মানে এটা কি কারেন্সি এবং মানি মার্কেট এই দুটাকে কি একটা লিঙ্ক করবে, এবং এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্পট রেট এন্ড ফিউচার রেট, ফরওয়ার্ড রেট। ফরওয়ার্ড রেট এবং স্পট রেট এই দুটার যে ডিফারেন্সটা, সেটাকে কি এখানে এক্সপ্লেইন করা হবে। The relationship between the spot and forward rate is shown algebraically as follows. Forward rate equal to কি? Forward rate equal to কি? Spot rate into হচ্ছে 1 into RF। RF জানি কি? ফ্রি রেট। On ফরেন কারেন্সি। স্যার ফরেন ফরেন কারেন্সি। কারেন্সির রেট স্যার। ফরেন rate, কারেন্সি রেট। আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর এর মানে হলো ফরেন ফরেন রেট অফ ইন্টারেস্ট। আর ডি হলো রেট অফ ইন্টারেস্ট, আর ডি হলো ডোমেস্টিক, তার মানে ডোমেস্টিক। ডোমেস্টিক। রেট অফ ইন্টারেস্ট। তার মানে ফরওয়ার্ড দেখেন, মানি মার্কেট বলছিল আর কারেন্সি মার্কেট বলছিল। ফরওয়ার্ড রেট স্পট রেট হলো এক্সচেঞ্জ রেট, আর ইন্টারেস্ট রেট হলো কি আপনার, ইন্টারেস্ট রেট হচ্ছে মানি মার্কেট রেট। সো এখানে বলেছিল কিন্তু প্রথমে ইন্টারেস্ট রেট প্যারিটি কি করে, কারেন্সি মার্কেট এবং মানি মার্কেট এই দুইটার সাথে, দুইটা এবং কি ফরওয়ার্ড রেট এবং এক্সচেঞ্জ রেট এই দুইটা কেন ডিফারেন্স হবে সেটার মধ্যে কি একটা ব্রিজ তৈরি করে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা দিয়ে আসলে কেন আমরা কাজ করব বলেন তো? স্যার তাহলে দেখেন, বুঝতে পারবো স্যার ভবিষ্যতে কত ইন্টারেস্ট রেট হইতে পারে। আমার স্যার ভবিষ্যতের যে ফরওয়ার্ড রেটে যেটা দিচ্ছি আমরা, হ্যাঁ, সেটা আসলে কতটুকু আমাদের জন্য জাস্টিফাইড সেটা বোঝা যাবে। The interest rate parity formula links the forward exchange rate, and the interest rate is a fairly exact relationship because risk-free gains are possible. If the rates are out of alignment, the forward rates tend to be an unbiased predictor of the future exchange rate. মানে কি, ফরওয়ার্ড রেটটা কি একটা আনবায়াসড প্রেডিক্টর, ইন দ্য ফিউচার এক্সচেঞ্জ রেট কি হবে সেটা ক্যালকুলেশন করার জন্য, বুঝছেন? এখানে দেখেন একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা বেসিক্যালি সাইদ স্যারের লেকচার থেকে মনে হয় দেওয়া, তবুও দেখেন আপনারা, আর স্যারের লেকচার গুলো কিন্তু ফলো করেন আপনারা মাঝে মধ্যে, ঠিক আছে? সরি, সাইদ স্যার না, ওই যে ইয়ার ওই মাসুদ স্যারের, মাসুদ স্যার, মাসুদুর রহমান স্যার মাসুদ খান মনে হয় স্যার। খান, হ্যাঁ মাসুদ খান, হ্যাঁ মাসুদ খান স্যার। সরি, আমি নামটা ভুল বলেছি। মাসুদ খান স্যারের ক্লাস তো আমরা পাইনি। না বান্দাই মাঝে মধ্যে তো ইউটিউবে তো দেখা যায় তো এগুলি, ঠিক আছে? ও আচ্ছা। ও আচ্ছা, ঠিক। এ ট্রেজারার, দেখেন এক্সাম্পল, এ ট্রেজারার হ্যাজ, স্যারের নলেজ তো খুবই ভালো, আমরা যা শিখছি লাইফে সব স্যারের কাছ থেকে এগুলি শিখছি, বুঝছেন? স্যার স্যার এটা আমরা বস হুম হুম। একদম। ধরেন স্যারেরটা কি, স্যার যদিও ধরেন অনেক সময় শেষ করতে পারে না, বাট স্যারের যা বলে একদম বুলেট। আসেন আসেন আসেন, কি বলছিলাম আমরা? এক্সাম্পল, এ ট্রেজারার হ্যাজ
ট্রেজারার, একজন ট্রেজারার মানে কি ইনভেস্টর, তাই নাকি? হ্যাজ 1 million অ্যাভেলেবল টু প্লেস অন ডিপোজিট, মানে দেখেন একজন ট্রেজারারের 1 মিলিয়ন টাকা কি তার কাছে অ্যাভেলেবল আছে, যেটা কি 12 মাসের জন্য সে ডিপোজিট করতে পারবে। দেখেন একজন ট্রেজারার, আপনিও যদি কোম্পানির ট্রেজারার হন অথবা ফান্ড ম্যানেজার হন, আপনার কাছে এরকম 1 মিলিয়ন টাকা থাকতেই পারে। এখন আপনি কি করতে পারেন, এটা এটা ডিপোজিট করতে পারবেন, 12 মাসের একটা ডিপোজিট করতে পারেন। কি বলছে? স্পট রেট, স্পট রেট, টাকা, টাকা ডলার, মানে 1 টাকার এগেনস্টে $1.5324। আর ফরওয়ার্ড রেট বলতেছে কত? ফরওয়ার্ড রেট বলতেছে 1 টাকার এগেনস্টে 1 টাকা 54। ঠিক আছে? এখন এনুয়াল বাংলাদেশ রেট অফ ইন্টারেস্ট ইজ 6%। যদি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি 6% পাবেন। আর যদি বাংলাদেশে না করে যদি আপনি এটা ইউএস রেট, এনুয়াল ইউএস রেট অফ ইন্টারেস্ট হলো 7.2%। যদি আপনি ইউএসডি থেকে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি 7.2% করবেন, পাবেন। দেখেন বাংলাদেশি টাকায় যদি ইনভেস্টমেন্ট করেন 6% পাবেন, আর যদি আপনার ইউএসডি তে ইনভেস্টমেন্ট করেন তাহলে 7.2% পাবেন। এখন বলছে হোয়াট উড হ্যাপেন ইফ দ্য 1 million ওয়াজ ডিপোজিটেড ইন ইদার বাংলাদেশি টাকা অর ইউএস ডলার, কোন জায়গায় আপনি বেশি টাকা পাবেন বলেন? করে দেখতে হবে স্যার। করে দেখতে হবে, তাই তো? জি কোনটায় স্যার। আসলে ইনভেস্টর হিসেবে আপনার কোনটায় আপনার প্রফিট হবে এবং আপনি কোনটাকে সাজেস্ট করতেছেন? তার এখানে তো মনে হয় শুধু ইন্টারেস্ট রেটটাই করে না, আরো তো কিছু ফ্যাক্টর আছে। এক্সচেঞ্জ রেটও আছে, এক্সচেঞ্জ রেট তো বলা আছে স্পট রেট এত এবং ফরওয়ার্ড রেট এত, বলা আছে না? এখানে যদিও ফরওয়ার্ড রেটটা একটু বেশি দেখাচ্ছে। দেখেন আপনি যদি বাংলাদেশি টাকা কত? 6। বাংলাদেশি টাকা কত? 1 মিলিয়ন। 1 মিলিয়ন হলো বাংলাদেশি ওয়ান টাকায় 10 লাখ। হ্যাঁ, আপনি যদি বাংলাদেশি টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে 6% ইন্টারেস্ট পাবেন, তাই না? জি। 6% জি ইন্টারেস্ট স্যার। যদি আপনি পান, 6% আপনি ইন্টারেস্ট পাবেন, তাহলে 1 বছর পরে আপনি কত টাকা পাবেন? কত টাকা তাহলে পাবেন? পাইলে 10 লাখ, 60, হ্যাঁ 10,60,000, তাই না স্যার? 10 লাখ 60, 10 লাখ 60 মানে 1.06 মিলিয়ন টাকা পাবেন, 10 লাখ 60। এটা জি নিয়ে স্যার। কোনো কোশ্চেন আছে? না স্যার। এখন যদি আপনি যদি ইউএসডি তে যদি করেন তাহলে আপনি কত টাকা পাবেন? প্রথমে দেখতে হবে এই 1 মিলিয়নের এগেনস্টে আপনি কত ইউএস ডলার পাবেন, সেটা ব্যাংক আপনাকে কত টাকা দিবে, কোনটা দিবে ব্যাংক? ব্যাংক 5.2 দিবে না 5.4 দিবে? 5 to দিবে ব্যাংক স্যার। তো 5.2 দিবে। 5.2 দিবে, তার মানে কি আমার স্পট রেটই কিন্তু নিতে হবে, তাই না? স্পট রেটই নিতে হবে, ফরওয়ার্ড নিতে হবে, জি স্যার। স্পট রেটই নিতে হবে, ফরওয়ার্ড রেট নেওয়ার তো কোনো সুযোগ নাই। তাহলে না। স্পট রেট 1.52, তাহলে 1.52 কে 1 মিলিয়নে যদি কনভার্ট করতে চাই তাহলে 1.52 আসবে, তাই না? জি স্যার। এত 15 লক্ষ ডলার 23, আসবে, এত 15,23,400। 1.5234 মিলিয়ন আসবে, তাই তো? জি এটাকে স্যার। আমরা ইনভেস্টমেন্ট করবো কত পার্সেন্টে? 7.2%। তাহলে সেভেন কত পয়েন্ট টু আসবে এক পার্সেন্ট বছর পরে? 1.5234 ইন্টু হলো কি 7.02%, 7.2%। তাহলে এক বছর পরে আপনি কত টাকা পাচ্ছেন বলেন? স্যার 16,33,085। 16,33,000 মানে ওয়ান পয়েন্ট সিক্স 85। সিক্স থ্রি থ্রি মিলিয়ন, তাই তো? ওয়ান জি পয়েন্ট স্যার। সিক্স থ্রি থ্রি মিলিয়ন এত টাকা আপনি পাচ্ছেন। এটা ক্লিয়ার কিনা? না জি স্যার, স্যার। এটা বুঝতেছি না স্যার, 16 লক্ষ কিভাবে হলো? এই যে আপনার আপনার এই প্রথমে 1 মিলিয়নকে বিডিটিতে কনভার্ট করেন, হ্যাঁ, তাহলে 10 লাখ। পাবেন 1.52 পাবেন, তাই তো? 1.5234 পাবেন, ঠিক আছে? এটা ক্লিয়ার কিনা? 1.5234 পাবেন 1 মিলিয়নকে কনভার্ট করলে। হ্যালো? হ্যাঁ স্যার, দেখতেছি স্যার। হ্যাঁ, আরে মাল্টিপ্লাই করেন 1.5234 ইন্টু হলো 1 মিলিয়ন, তাহলে আপনি কত টাকা পাচ্ছেন? 1.5234। হুম 34। হুম। 00। তাহলে 15,23,000। 400। 15,23,400। হুম হুম। 16,33,000, 1.6331 মিলিয়ন আসবে নাকি?
না স্যার, 15 লাখ 23,400 আসে। 23,000, 15,23,400 থেকে এখন স্যার। ইনভেস্টমেন্ট করেন, 7.2% ইন্টারেস্ট পাবেন, ইন্টু মাল্টিপ্লাই করেন 1.072, মানে ইন্টারেস্ট অ্যাড করেন 1 বছরের জি স্যার, করতেছি। 7.2%। 7.2, 1,09,684 টাকা আসে। 1 লাখ, 9,684, মানে 85 না টাকা না 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 না, কেন স্যার? আপনি প্রিন্সিপাল সহ বলবেন তো, প্রিন্সিপাল সহ বলেন, প্রিন্সিপাল সহ কত টাকা পাবেন টোটাল? উনি শুধু রেটটার কথা বলছে, প্রফিটটার কথা বলছে। আমি প্রফিট না, দুইটা একসাথে বলেন, ও আচ্ছা আচ্ছা। প্লাস করেন ওইটার সাথে। Yes, যেটা বেরিয়েছে সেটাকে 1.72 দিয়ে গুণ দিতে ষোলো হবে। লাখ তেত্রিশ হাজার টাকা পাবে। জি স্যার, 16 লাখ 16 লাখ তেত্রিশ 33 হাজার টাকা পাচ্ছেন, তাই তো? জি। এই 16,33,000-কে আমরা পাচ্ছি হচ্ছে 16,33,000। এখন 16,33,000 আমার স্পট রেট কত? স্পট স্পট রেট রেট তো এখন স্যার 1.5। 1.5234। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে আবার কনভার্ট করেন, বাংলা বিডিটিতে কনভার্ট করেন, এটা দিয়ে ভাগ করেন আবার। এই 16,33,000-কে হ্যাঁ, 16,33,000 1 মিলিয়ন, এত ইউএস ডলার পাচ্ছি। এটাকে ভাগ করেন আবার 1.5234 দিয়ে, মানে আবার বিডিটিতে নিয়ে আসতেছি। 10,72,000। 10,72,000। এখন তার ভাগ মানে 1.5407 হবে না স্যার? কারণ আমরা তো 12 মাস পরে না যখন না না টাকাটা না পাবো। না 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 না, আমি না আজকে স্যারও, স্যারও নোটা বলতেছে আর কি। হ্যাঁ, আমি আজকে হিসাব করতেছি, টুডে টুডে টুডে। টুডে হিসাব করতেছি। সো এটা কিন্তু ফিউচারটা কিন্তু যাবে না, টুডে আমি ইনভেস্টমেন্ট করলে আমি কত টাকা নিব, তাই না, কত টাকা পাবো। এখন জি দেখেন, স্যার, টুডে। তাইলে আমার তাইলে আমার দেখেন 1.07 আসছে, আর বিডিতে ইনভেস্টমেন্ট করলে 1.06 আসছে নাকি? হ্যাঁ, 10,60,000 জি আর স্যার, হলো জি স্যার। 10,72,000, 12,000 টাকা প্রফিট 10,60,000, হচ্ছে আমাদের ইউএস 10,72,000 হবে, ডলারে তাহলে আপনি ইনভেস্ট কোনটা করলে। ইনভেস্টমেন্ট করবেন, কোনটা সাজেস্ট করবেন? তাহলে ইউএস। ইউএস তে আপনি সাজেস্ট করবেন। ও সাজেস্ট করবো, জি স্যার। হ্যাঁ, ইউএসএ আপনি সাজেস্ট করবেন, রেদার 6% রিটার্ন। এটা হলো 1 নম্বরে আনসার। মানে আপনাকে জিজ্ঞেস করেছিল আপনি কি বাংলাদেশি টাকায় সাজেস্ট করবেন না ইউএস ডলারে সাজেস্ট করবেন। সো আনসার ইজ ইউএস ডলারে আমরা সাজেস্ট ইউএস করতেছি। ডলারে সাজেস্ট, জি স্যার। সেকেন্ড, 2 নম্বর, হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন অফ দিস ফর দ্য ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট? এখানে ফরওয়ার্ড রেট কত ছিল? 1.540, ঠিক আছে। জি জি এখন স্যার, 5.07। 1.540 ছিল ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট, এখন 2 নম্বরের কাজ হচ্ছে কি ওই রেটের সাথে এখনই কি আপনি ইন্টারেস্ট রেট প্যারিটিটা বের করতে হবে। ওই স্যার, এই ফরওয়ার্ড ভ্যালুকে আমরা ওই যে ফরেন ভ্যালুটাকে যদি আমরা ওই বিডিটি ভ্যালু দিয়ে ভাগ করি তাহলে তো রেটটা বাইরে হয়ে যায়, তাই না স্যার? হ্যাঁ, বেড়ে যাবে। জি স্যার। ফরওয়ার্ড মানে 1 ইন্টু ওই যে স্পট রেট ইন্টু 1 ইন্টু এই যে আমরা ইয়া করছিলাম, তাই না? স্পট রেট, স্যার স্পট সেই রেট কত? নাম্বারটা ওয়ান পয়েন্ট ফাইভ মানে টু কি এই 10,72,000-কে 10,60,000 স্যার। ওই যে 16 লক্ষ, না না, 16,33,085 কে যদি আমরা 10,60,000 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ভাগ করে আমরা তাহলে রেজাল্ট চলে আসবে, তাহলে ফরওয়ার্ড, রেজাল্ট। জি স্যার, ফরওয়ার্ড রেট এক্সচেঞ্জ রেট বের হয়ে যায়। হুম, দশ তাহলে কত লাখ ষাট আসছে? হাজার জি স্যার, ওই যে 1.5406, মানে জিরো, ওয়ান হ্যাঁ, জিরো পয়েন্ট সিক্স ফাইভ মানে 0.7 আসছে ধরে নেন। জি স্যার, জি স্যার, জি স্যার। তো আমাদের কি এখানে কোনো ডিসইকুইলিব্রিয়াম পয়েন্ট আছে? না স্যার। আচ্ছা, যদি ফরওয়ার্ড রেটটা স্পট রেটের সমান হইতো তাহলে কি হইতো? স্যার দুইটারই ইন্টারেস্ট রেট সমান। না, ধরেন স্পট রেট হলো 1 টাকা 54 আছে, আর স্পট রেট হলো 1 টাকা 52 আছে। এখন বায়ান্ন ফরওয়ার্ড আছে। যদি 1 টাকা 52 হইতো তাহলে কি হইতো? তাহলে তো স্যার মানে বাংলাদেশে ইন্টারেস্ট রেট আর ইউএসএ ইন্টারেস্ট রেট সমান হইতে হবে। না, সমান না, তাহলে কি করতো, সবাই কি করতো, এখন ডলার বেশি পাইতো, 3 মাস পরেও গিয়েও কি সে একই টাকা পাইতেছে, বুঝছেন কিনা? ধরেন আপনার এরকম যে আজকে ডলার রেট হলো 125 টাকা করে, ইন ফিউচারে 3 মাস পরেও কি আপনার 125 টাকাই থাকবে। ও, সেম থাকবে, আচ্ছা আচ্ছা, তাইলে ঠিক তো আছে, জি স্যার স্যার। আর্বিট্রেজ অপরচুনিটি চলে আসবে, তখন তো সবাই তখন আপনি দ্রুত কি করবেন, আজকেই সেল করে বসে থাকবেন, আমার খামাখা 3 মাস ওয়েট করে লাভটা কি? জি স্যার। জি স্যার, সেম তো। ইনফ্লেশন আছে না, তখন কি মার্কেটে একটা ডিসইকুইলিব্রিয়াম তৈরি হইতো। এই টাইম। কারণে সবসময় দেখবেন ফরওয়ার্ড রেটটা সবসময় কি
একটু ওই যে ইন্টারেস্ট রেট একটু এটা এটা ডিফারেন্ট থাকে। অ্যাডজাস্ট করে তারপরে কিন্তু হয়। বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। রেট প্যারিটি, যদি পারচেজ পাওয়ার প্যারিটি হয় তখনই হবে কি এখানে শুধু ইনফ্লেশন চলে আসবে। কি বলছি ক্লিয়ার? জি স্যার। এই সলিউশনটা এখানে করা আছে। দেখেন আপনার একবার, তো ইন্টারেস্টের জায়গায় আপনার হচ্ছে কি আপনার ইয়ে কি আসবে? স্যার একটা প্রশ্ন আছে স্যার, পরীক্ষা হলে যদি বড়োইং রেট ডিপোজিট রেট দোনোটারই দিয়ে দেয়, ডোমেস্টিক কারেন্সি ফরেন কারেন্সি, তাহলে কোনটার ক্ষেত্রে কোনটা নিব স্যার? বুঝি নাই। স্যার ইন্টারেস্ট রেট ধরেন বলা আছে বড়োইং ইন্টারেস্ট রেট এত আর ডিপোজিট ইন্টারেস্ট রেট এত, হুম। তাহলে স্যার কোনটা নিব? বরোয়িং ডিপোজিট, হ্যাঁ, আমরা এখন কি করেছি? ইন্টারেস্ট রেট প্যারিটি স্যার, এখানে তো উভয় বলা নাই। ডিপোজিট কেন? ডিপোজিট তো প্রথমে বলা আছে। তাহলে কি স্যার দোনো কারেন্সিরই ডিপোজিট রেট দিয়ে দিব না হ্যাঁ স্যার? হ্যাঁ, দুটো কারেন্সি ডিপোজিট। ওকে স্যার। এখানে তো বলা ছিল যে আপনি একজন হলেও আপনার কাছে টাকা আছে কত, ওই যে 1 মিলিয়ন ট্রেজারি ম্যানেজার হিসেবে আপনার এত টাকা আছে, বললো না? জি স্যার। ওকে, তারপরে দেখেন। এটা এটা তো স্যার হলো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, কিন্তু যদি বড় করতো তাহলে সেক্ষেত্রে হইতে পারে ও অপোজিটটা। অপোজিটটা। আচ্ছা। স্যার এই ক্ষেত্রে টাইম ভ্যালু অফ মানি কনসিডারেশনে নেওয়া হয় না কেন? টাইম ভ্যালু অফ মানিটাই হচ্ছে কি আপনার ইন্টারেস্ট রেট, বুঝছেন? হ্যাঁ স্যার, ইন্টারেস্ট মানে এই সিচুয়েশন গুলো কিন্তু করতে গিয়ে টাইম ভ্যালু অফ মানি মাথায় আসছে, কিন্তু এখানে টাইম ভ্যালু অফ মানির কোনো টাইম কনসিডারেশন ভ্যালু অফ নেই। মানিটাই হলো কি আমি যেটা বললাম যে আপনার ওই ইন্টারেস্ট রেটটা দিয়ে টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করা হয়েছে, এটাই হচ্ছে কি আপনার ডিসকাউন্ট রেট। ও জি স্যার। পারচেজ পাওয়ার প্যারিটি দেখেন, করেন একবার, তারপর আমি বলছি। মানে এখানে একই প্রাইসে পারচেজিং এর কথা বলছে। শুধু ইন্টারেস্টের জায়গায় হচ্ছে আপনার ইয়া কি বলে ওই ইনফ্লেশন। বুঝতে পেরেছি? জি স্যার। স্যার একটু বলেন। এই তো এই কারণে তো আমার কোশ্চেন চলে আসছে বেশি। আপনারা তো এগুলি কমপ্লিট করেছেন, তাহলে এত বেশি কেন বলবো? স্যার বুঝতেই তো পারতেছেন কি কমপ্লিট করছি।
ও, ল অফ ওয়ান প্রাইস, বুঝছেন? ল অফ ওয়ান প্রাইস হচ্ছে, দেখেন, আমরা ধরেন প্যারাসিটামল খাচ্ছি ধরেন, অথবা একটা জুসের কথাই বলেন, জুস বাংলাদেশে হলো ধরেন 30 টাকা 35 টাকা করে বিক্রি করে। আমরা যদি অন্য কান্ট্রিতে খাই এই সেম জুস, তাহলে ওই কান্ট্রিতে কি আপনার কম বেশি হইতে পারে। এখন পার্চেসিং পাওয়ার প্যারিটি হচ্ছে এমন একটা এক্সচেঞ্জ রেশিও ফিক্সড করা যাতে প্রত্যেকটা কান্ট্রিতে আপনার প্রাইসিং এর কোনো ডিসইকুইলিব্রিয়াম না থাকে। ক্লিয়ার? ধরেন জি আমাদের দেশে, জি স্যার, বুঝছি স্যার। আমাদের দেশে একটা ইয়া খাচ্ছেন, আপনি জুস খাচ্ছেন ধরেন সাপোজ 50 টাকা। এখন গেলেন ইন্ডিয়াতে, এটা দেখলেন কি আপনি আপনি 45 রুপিতে আপনি খাইতে পারতেছেন। হ্যাঁ, 45 রুপি ঠিক আছে, ঠিক বাংলাদেশের আছে, সাথে গ্যাপ সেম আছে। কারেন্সি কনভার্ট করলে দেখা যায় আমাদের দেশের টাকার সমতুল্য। সো আপনি কি আবার আমেরিকাতে গেলেন, ইউএসএ তে গিয়ে আপনি দেখলেন কি আবার এটা $50 না। সো $50 হলে তো একদম অনেক টাকা হয়ে যাইতেছে, তাই না? অনেক এটা টাকা হয়ে শো যাচ্ছে হয়, পাঁচ জি হাজার স্যার। টাকা সো 5,000 টাকা জি যাতে না হয় এমন একটা প্রাইস হওয়া উচিত, যাতে করে আমাদের যে 50 টাকা আছে 50 টাকার কি একটা কাছাকাছি হয়। তো এটাই কাছাকাছি। হচ্ছে কি আপনার এই একটা এক্সচেঞ্জ ওয়ান, মানে কল দ্য ল অফ ওয়ান প্রাইস। হ্যাঁ, মানে সব ক্ষেত্রে কি একটা প্রাইস হবে। একটা হ্যাঁ, প্রাইস থাকে। এতে স্যার এমন এটা একটা, আমাদের, স্যার আমাদের দেশেও কিছু প্রমাণ আছে। আমাদের আমাদের যে ইয়ে আছে, সফট ড্রিঙ্কস গুলো বিক্রি হয়, কান্ট্রি রেট কিন্তু একই রেটে বিক্রি হচ্ছে। হুম হুম হুম, যদিও ধরেন এখন কি আপনার তাহলে এটা কি কতটুকু অ্যাডজাস্ট হবে? অ্যাডজাস্ট হবে অনলি কি ইনফ্লেশনটা, বুঝছেন? ইনফ্লেশনটা অ্যাডজাস্ট হয়ে যাতে করে সবার প্রাইস একই আছে। এখন ইনফ্লেশন যদি কোনো দেশে ধরেন কি এখন ধরেন আপনার ইন্দোনেশিয়া ইনফ্লেশন অনেক বেশি, বস্তায় বস্তায় টাকা। হ্যাঁ, বস্তায় বস্তায় টাকা, তাহলে ও দেশের ইনফ্লেশনটা অ্যাডজাস্ট করে তারপরে কি প্রাইসিংটা হবে, বুঝতে পেরেছেন? ধরেন আমি 1 টাকায় 1 টাকায় যদি $1,00,000 পাই, 1 লাখ, সরি ডলার না, রুপি, ইন্দোনেশিয়ান। হ্যাঁ, 100 টাকায় 1 লাখ রুপি পাচ্ছেন, তার মানে ওই প্রাইসটার দাম হবে কত, প্রোডাক্টের দাম হবে কত, 50,000 রুপি, বুঝতে পেরেছেন? জি স্যার। প্রোডাক্টের দাম হবে 50,000 রুপি। তো এরকম ভাবে কি আপনার একটা ইকুইলিব্রিয়াম প্রাইস ফিক্স করতে হবে, যেটাকে আমরা বলছি পারচেজ পাওয়ার প্যারিটি, ল অফ ওয়ান প্রাইস। মানে একটা কারেন্সিকে স্যার স্ট্যান্ডার্ড ধরতে হবে, ওইটাকে জি ধরে জি সবাইকে জি জি একটা জি কারেন্সিকে স্ট্যান্ডার্ড ধরতে হবে স্যার। জি জি। সো একটা অঙ্ক দেখেন, দেখেন পড়েন, তারপর আমি বলছি। বুঝেছি। তা শুধু এখানে ইনফ্লেশন আর রিফ্লেকশনটা আসছে স্যার। হুম, দেখেন এক্সাম্পল, ফর্মুলাটা মনে রাখেন, ফরওয়ার্ড রেট ইকুয়াল টু স্পট রেট ইন্টু 1 * I, হ্যাঁ, ইনফ্লেশন রেট ফরেন, ইনফ্লেশন রেট ডোমেস্টিক, এই টেকিং দ্য সিচুয়েশন এবাভ, মানে এই যে উপরে যে সিচুয়েশনটা ছিল, উপরের সিচুয়েশনটা কি, ওই আপনার 1 মিলিয়ন টাকা ছিল যেটা আপনি ডিপোজিট করবেন, ঠিক আছে, ওইটা জি স্যার। টেকিং দ্য অ্যাবাভ, দ্য সিচুয়েশন অ্যাবাভ হোয়ার অ্যান ইকুইলিব্রিয়াম রেট হলো $2 হলো টাকা দুইটা। এক্সচেঞ্জ,
মানে কি 1 টাকার এগেনস্টে $2, এটা হলো এক্সিস্ট করতেছে নাও। হোয়াট হোয়াট উড হ্যাপেন ইফ দ্য এক্সপেক্টেড ইনফ্লেশন ইন বাংলাদেশ হলো 3%, আর এক্সপেক্টেড ইনফ্লেশন ইজ 4% হলো কত, কোথায়? আপনার ইউএসএ। 4% ইউএস। তাহলে বাংলাদেশে দেখেন, বাংলাদেশে হলো আপনার 3% আর ওই দেশে হলো 4%। তার মানে ওই দেশের প্রাইসিংটা হবে 4% অ্যাডজাস্ট করে, আর বাংলাদেশের প্রাইসটা হবে কি 3% অ্যাডজাস্ট করে। 3% অ্যাডজাস্ট করুন। হ্যাঁ, তাহলে এখন দেখেন এই বাংলাদেশি গোষ্ঠটা যদি ইউএসএ তে হয়, তাহলে 1 মিলিয়নের টাকাটা এটার দাম হবে কি 2 মিলিয়ন, বুঝছেন? দুই জি স্যার, মিলিয়ন 1 টাকা 2 মিলিয়নের 2 টাকা। সাথে 4% অ্যাডজাস্ট করতে হবে, তাহলে 4% অ্যাডজাস্ট করলে আসবে কত, 2080। ঠিক আছে। 2080। জি স্যার, আর বাংলাদেশি টাকা হলো 1000, 1000-এর 3% হলে কত, 1030। 1030। 1030। সো আপনার ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে উপরে যাবে 2080 আর নিচে থাকবে কি 1030। দুইটার যে এক্সচেঞ্জ রেশিও সেটাই হচ্ছে কি আপনার ইকুইভ্যালেন্ট পয়েন্ট। তার মানে 2.0194 হচ্ছে আপনার ইকুইভ্যালেন্ট পয়েন্ট। ঠিক আছে। জি স্যার। তাহলে দেখেন ইন্টারেস্ট রেট প্যারিটি, পারচেজ পাওয়ার প্যারিটি, এই দুইটা হলো। আরেকটা অঙ্ক কোনটা করলাম জানি, আর কোন অঙ্ক করেছি? ওই যে ডিপোজিট, ওই ফরওয়ার্ড। ডিপোজিটটা। জি স্যার। ফরওয়ার্ড ডেট একটা করেছি। জি স্যার। সো গেল একটা পার্ট। সেকেন্ড আসলো কারেন্সি ফিউচার। ফিউচার আসলেই কি আসবে, স্ট্যান্ডার্ড কন্ট্রাক্ট সাইজ, আর বাকি সবকিছু কি আপনার ফরওয়ার্ডের মতোই কিন্তু, তাই তো? জি স্যার। শুধু কারেন্সি ফিউচারে হলো আপনার একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কন্ট্যাক্ট সাইজ। সাইজ চলে আসবে। ঠিক আছে। আর বাকি সবকিছু তো রিমেইন ফরওয়ার্ডের মতোই কিন্তু থাকবে। এই এই অঙ্ক দেখি ডাইরেক্ট এক্সাম্পল পড়েন। ইউএস এক্সপোর্টার ইজ এক্সেপ্ট টু রিসিভ। ইউএস এক্সপোর্টার তার মানে কি সে রিসিভ করবে না সেটেল করবে, কোনটা? সে কি পেমেন্ট করবে না রিসিভ করবে? রিসিভ করবে। রিসিভ করবে, রিসিভ করবে। সে রিসিভ করবে, কি রিসিভ করবে? 2,50,000 কি পাউন্ড পাউন্ড আর স্টার্লিং যাই বলি না কেন, ঠিক আছে। স্টার্লিং। জি স্যার, জি স্যার। হ্যাঁ, সে এত টাকা রিসিভ করবে নাকি পাউন্ড, এটা এটা পাউন্ডের সাইন না তো মনে হয়, পাউন্ডের সাইন তো এরকম না, এটা স্টার্লিং এর সাইন। ইন ডিসেম্বর, স্টার্লিং। হ্যাঁ ইন ডিসেম্বর ইজ কারেন্টলি অগাস্ট, মানে সে ডিসেম্বরে, তার মানে 3 মাস পরে রিসিভ করবে, এখন হলো অগাস্ট মাস, কারেন্টলি হলো জি স্যার, অগাস্ট মাস। হ্যাঁ, অগাস্ট জি মাসের স্যার। স্পট রেট হচ্ছে 1 টাকা 85। আর কোড ফর ডিসেম্বর ফিউচার, কোড ফর ডিসেম্বর ফিউচার, আর ডিসেম্বর ফিউচার হলো যদি 3 মাস পরে মানে ডিসেম্বর মাসেও কি 1.85 হবে, বুঝছেন? সেম রেট। কেন জি, সে কিন্তু কোড করেছে, কোড করে মানে কি এগ্রিমেন্ট করেছে কত, 1 টাকা 85 কিন্তু এগ্রিমেন্ট করেছে, তাই তো? 3 মাস পরেও সেম। জি এখন স্যার। ইউএস এক্সপোর্টার ইউজেস দ্য ফিউচার টু হেজ ইস কারেন্সি, কন্ট্রাক্ট সাইজ হলো 62,500। তাহলে নাম্বার অফ কন্ট্রাক্ট কয়টা, 2,50,000-কে 62,500 দিয়ে ভাগ দেন। বা 62,500। 4টা। 4টা, ওকে, এটা মনে রাখেন। ইন আচ্ছা। ডিসেম্বর, ডিসেম্বর আসলো এখন, কোম্পানি রিসিভ করেছে কত, 2,50,000। $2,00,000। এখন $2,50,000 রিসিভ করেছে, কিন্তু ওই সময় সে যে ইয়া করছিল, 1 স্টার্লিং ইকুয়াল টু 1 টাকা 85, এখন হয়ে গেছে কত, 1 স্টার্লিং সমান 1 টাকা 90। 90। তার মানে কি সে লাভ করলো না লস করলো? লস করলো তো স্যার। লস করতেছে। লস করেছে। সে আগে 1 স্টার্লিং এর এগেনস্টে এখন যদি করতো তাহলে 1 টাকা 90 টাকা সে রিসিভ করতো, কিন্তু সে অলরেডি এগ্রিমেন্ট করছে কত, 1 টাকা 85 পয়সায়। 85তে। জি স্যার। ডলারের এগেনস্টে সে 1 টাকা 85 স্টার্লিং রিসিভ করবে। তার মানে $5 সে লস করেছে কত, 0.05। 5 স্টার্লিং এ সে পয়েন্ট। করেছে 0.05। ঠিক আছে। জি তাহলে স্যার। তাকে সে কত টাকা লস করলো? তাহলে স্যার 4টা কন্ট্রাক্ট 0.05 ইন্টু হলো 62,500।
হুম 12,500 স্যার। 500। 12,500। এই 12,500 কি ব্যাংক আপনাকে দিবে না আপনি ব্যাংকে দিবেন? তা আমি ব্যাংকে দিব, লস করছি তো। স্যার লস না না, করছি তো। উল্টা পাবো না উল্টা, স্যার, কম পাবো স্যার। আপনি কম পাবেন, তার মানে কি জি ব্যাংক স্যার। আপনাকে দিবে না এটা? সরি এত সরি স্যার, বড় আমি কথা তো আসলে। আমি লোন চিন্তা করছি না স্যার। ব্যাংক হ্যাঁ, আমি কম পাবো। কেটে নেবে এটা, ঠিক আছে, ব্যাংক আপনার কাছ থেকে কেটে নিবে। আবার জি ব্যাংক স্যার। আপনাকে কি স্পট রেটে দিয়ে দিবে, 1 টাকা 90 করে ধরে দিয়ে দিবে। মানে এটা কাটবে একবার আবার দিবে একবার, নেট ইমপ্যাক্ট কি 1 টাকা 85 দিয়ে দিবে। জি স্যার। 1,85 দেবে, জি স্যার। ডেরিভেটিভ মার্কেটে লস করছি, কিন্তু আবার স্পট হুম, মার্কেটে গেইন করছি। জি এই, তো আপনার লস হয়েছে কত? স্যার একটা বিষয়, স্যার আমরা যে সেল টোটাল আমি করব, রিসিভ করবো স্যার 4,62,500। হুম হুম। স্যার আমরা যে সেল করব এটা স্যার আমরা কিভাবে বুঝি? এই যে এক্সপোর্টার। না মানে স্যার, এক্সপোর্ট। আমরা যে স্পট মার্কেটে থাকলে সেল করব, এটা কিভাবে বুঝলেন আপনি? মানে আমরা স্পট, বাইও তো করতে পারতাম। আপনি তো ইয়া না না, করবেন, ওই আপনি যে আপনি ডলার এক্সপোর্টার, সেল তো করবেন না। এক্সপোর্টার, আপনি আপনি এক্সপোর্ট করতেন তো। আমি তো এটা প্রথমেই বললাম, এই অঙ্কটার ক্ষেত্রে আপনি কি এক্সপোর্টার নাকি ইম্পোর্টার? এক্সপোর্টার স্যার। এক্সপোর্টার। এক্সপোর্টার, এক্সপোর্টার কি করবে? ডলার রিসিভ করবে, তাই না? জি জি ডলার স্যার, স্যার। রিসিভ স্টার্লিং করে সেল করবে। রিসিভ করেছে হ্যাঁ। সেল, ইয়েস। ঠিক আছে। জি জি স্যার। স্যার। আপনাদের কি ব্রেকের দরকার আছে? স্যার একটু জি নামাজের স্যার। জন্য 10টা মিনিট দিলে খুব হেল্প হয়, 10-15 মিনিট। আচ্ছা ঠিক 45 আছে, 40 বাজে। 45 থেকে 9টা পর্যন্ত। এখন 40 বাজে, নামাজ তো মনে হয় 8টা 45, তাই না? ইয়েস জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওখানে তো 10 মিনিট লাগবে এমনি। আমি ঠিক আছে, আমি 9টায় শুরু করবো আবার, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে। ওকে হ্যালো, হ্যালো। স্যার। আচ্ছা জি, স্যার। আমরা লাস্ট কি পড়েছিলাম? লাস্ট পড়েছিলাম স্যার, ওই যে একটা ম্যাথ করেছিলাম আমরা, ওই যে স্পট ওই রেটের। যে জি স্যার। কারেন্সি ফিউচার, তাই তো? জি স্যার। হচ্ছে আপনার মানি মার্কেট হেজিং। মানি মার্কেট, ঠিক আছে, এখানে কোনো ইন্টারেস্টের বলাই নাই, মানি মার্কেট, বাট একটু ইন্টারেস্টের একটা অ্যাপ্লিকেশন আছে, বাট এটা সিগনিফিকেন্ট না, ঠিক আছে। জি চলো স্যার। আমরা একটু দেখি কি। Because of the close relationship between forward exchange rate and the interest rate in the two currencies, it is possible to manufacture a forward rate by using the spot exchange rate and money market lending or borrowing. This technique is known as money market hedge or synthetic forward. ঠিক আছে, synthetic forward। তো বিষয়টা দেখেন, এটা কতগুলি স্টেপ আছে, আপনি স্টেপগুলি মনে রাখলে কিন্তু এটা মনে রাখতে পারবেন। দেখেন স্টেপগুলি কি কি। Steps for setting up a money market hedge for a foreign currency payment. 1. Borrow the appropriate amount in domestic currency now. ঠিক আছে, borrow the appropriate amount in domestic currency now. বুঝতে পেরেছেন? Borrow the appropriate amount in domestic currency now, মানে প্রথমে কি ডোমেস্টিক কারেন্সি আপনি একটা বড় করবেন। Convert the domestic currency into foreign currency immediately. এরপরে স্টেপ হচ্ছে কি, আমি ডোমেস্টিক কারেন্সিটাকে ফরেন কারেন্সিতে কনভার্ট করব, ঠিক আছে। মানে ডোমেস্টিক কারেন্সিকে আমি ফরেন কারেন্সিতে কনভার্ট করব। ফরেন কারেন্সি বলতে এখানে কোন কারেন্সি বোঝাচ্ছে? যেই কান্ট্রিতে আমি পেমেন্টটা করব সেই কান্ট্রিতে, বুঝছেন? ধরেন জি আমি স্যার। এখন ইউএস ডলারে কি আমি পেমেন্ট করব, আমি ইউএস ডলারে পেমেন্ট করব, তাহলে আমি কি করব, ইউএস ডলারে এটা কনভার্ট করব। জি কনভার্ট স্যার। put the franc foreign currency in deposit in the foreign currency bank account, তখন আমি কি করব, এটা ফরেন কারেন্সি ব্যাংক অ্যাকাউন্টে আমি এটা ডিপোজিট করব। যখনই ডিপোজিট মানে কি একটা এফডিআর করব, ঠিক আছে, ফরেন কারেন্সি আমি একটা এফডিআর করব। যখনই সময় আসবে আমি কি করব, কি এফডিআরটা ভেঙে আমার যে রিকোয়ার্ড অ্যামাউন্ট ওই দেশে যেটা দিতে হবে এটা দিয়ে বাকি টাকাটাকে আমি ডোমেস্টিক কারেন্সিতে, ডোমেস্টিক লোন কারেন্সি থেকে আমি পেমেন্ট করে দিব। বুঝতে পেরেছেন কি বলছি? জি জি স্যার। আবার বলি, ধরেন আপনার ইউএসএ তে একটা পেমেন্ট করতে হবে 3 মাস পর অথবা 1 বছর পরে আপনার 1 কোটি টাকা
দিতে হবে। এখন আপনি করলেন কি, যে দেখলেন যে 1 কোটি টাকা যদি আমি 1 বছর পরে দিতে চাই, তাহলে আমার কত টাকা ওইখানে ডিপোজিট রাখতে হবে। আপনি দেখলেন কি যে আমার এত টাকার মতো একটা ডিপোজিট রাখতে হবে। ওকে, তাহলে আপনি করলেন কি, একটা বড় করলেন, বড় করে এটাকে ইউএসডি তে কনভার্ট করে আপনি ইউএসডি তে প্রথমে করলেন কি, ওই দেশে একটা এফডিআর করলেন। এফডিআর করার পর ঠিক 1 বছর পর আপনি যে রিকোয়ার্ড যে অ্যামাউন্টটা যেটা ওই দেশে আপনি পেমেন্ট করতেন, এই এফডিআরটা ভেঙে আপনি ওই রিকোয়ার্ড অ্যামাউন্টটা ওই দেশে পেমেন্ট করলেন। যদি কোনো ব্যালেন্সিং থেকে থাকে এটা আবার বাংলাদেশে নিয়ে আসতেন, নিয়ে আসা আপনার যে লোন অ্যাকাউন্ট ছিল এই লোন অ্যাকাউন্ট থেকে আপনি এটা পেমেন্ট করে দিলেন। ওকে, ওকে স্যার। সো দেখেন আবার বলি, প্রথমে নিজের কারেন্সিতে লোন, এটা আবার কনভার্ট করবেন ফরেন কারেন্সিতে। ফরেন কারেন্সিতে দুইটা ট্রানজেকশন, একটা কনভার্ট আবার ইনভেস্টমেন্ট। একটা এফডিআর করলেন, এফডিআর করে ম্যাচুরিটি পিরিয়ডে যেই সময় আমার লোন পেমেন্ট করতে হবে এই পর্যন্ত আমি এফডিআর করলাম, ঠিক ওই সময়ে এফডিআরটা ভেঙে লোন অ্যাকাউন্টে সেটেল করলাম, ফরেন কারেন্সি লোন অ্যাকাউন্ট আমি সেটেল করলাম। রিমেনিং পোর্শনটুকু আমি বিডিটি নিয়ে আসলাম, এবং বিডিটি যে লোন অ্যাকাউন্ট যদি এখানে কিছু সারপ্লাস থাকে ওইখানে আমি কি পেমেন্ট করে দিলাম। ওকে, ওকে জি স্যার। আসেন এখানে একটা অঙ্ক দেওয়া আছে। বাংলাদেশি কোম্পানি owes a Danish creditor এত টাকা in 3 months time। তার মানে কি, বাংলাদেশি কোম্পানি একটা ডেনিশ কোম্পানির কাছ থেকে টাকা পাবে নাকি, জি বাংলাদেশ কোম্পানি, জি স্যার। বাংলাদেশি কোম্পানি টাকা পাবে, তার মানে দিতে হবে কি, আমরা পাবো, আর ওই কোম্পানিকে দিতে হবে কি বিডিডিতে। আর এত ক্রোন, হ্যাঁ এত ক্রোন ওই দেশের কারেন্সিতে 35 লাখ ক্রোন তাকে দিতে হবে। The spot exchange rate ক্রোন টু টাকা 7.5592 7.558। এখন দেখেন, the company তার লোকালি borrow in টাকা for 3 months at 8% 6% per annum and can deposit crowns for 3 months at 10% per annum। মানে সে যদি বাংলাদেশে বড় করে তাহলে 8.6% পার annum দিতে হবে, আর যদি সে একটা এফডিআর করে বাংলাদেশে তাহলে 10% পার annum সে পাবে। What is the cost in টাকা with a money market hedge and what effective forward rate would this represent? এবং ফরওয়ার্ড রেট মানি মার্কেট হেজিংটা কিভাবে এখানে ইফেক্টিভ রেট কি এবং ইফেক্টিভ রেটটা কত হবে সেটা আপনাকে ক্যালকুলেশন করতে বলছি। ফরওয়ার্ড ফরওয়ার্ড ইফেক্টিভ রেট আর কি। ফরওয়ার্ড ইফেক্টিভ রেট, হুম, ঠিক আছে, জি স্যার। পারবো? চেষ্টা করা যায় স্যার। বড় করে, বড় করলে ইন্টারেস্ট রেট কত, 8.6% পার annum, তাহলে 1 কোয়ার্টারে কত, এক কোয়ার্টারে তাহলে ভাগ করে দিতে হবে, দেখি। 1 কোয়ার্টারে হলেও সাইড দিয়ে ভাগ করেন, পার কোয়ার্টারে কত যা আসবে তাই। ঠিক একইভাবে সে যদি ডিপোজিট করে তাহলে 10% পার annum পাবে, তাহলে 1 কোয়ার্টারে কত, 2.5%, ঠিক আছে, হুম, 2.5% হচ্ছে 1 কোয়ার্টারে। এখন সে দেখেন আপনার এট দ্য এন্ড অফ দ্য 3 months টাইম তাকে বাংলাদেশে কত টাকা দিতে হবে, কত টাকা দিতে হবে, টাকা তো 35 ক্রোন। লাখ ক্রোন, হ্যাঁ জি স্যার, 35 লাখ ক্রোন, ক্রোন তাই তো। দিতে হবে, জি স্যার, জি স্যার। তো এখন যদি সে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করে সে তো নিশ্চয়ই একটা টাকা পাবে তাই না, জি ইনভেস্টমেন্ট টাকা করলে একটা পাবে, টাকা পাবো, জি স্যার। ডিপোজিট করলে সে 2.5% পাবে 1 কোয়ার্টারে। তাহলে দেখেন হুম, সে 35 লাখ কিন্তু তার কিন্তু ডিপোজিট করা লাগবে না, তার কি এখান থেকে 2.5% কম, সে তো 2.5% ইন্টারেস্ট হিসেবে পাচ্ছে, তাহলে 35 লাখ থেকে 2.5% কমে সে কি করবে, ইনভেস্টমেন্ট করবে, বুঝছেন, বাংলাদেশে। আচ্ছা, মানে কমে কমে সে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবে। পার্সেন্ট কমে, তাহলে 2.5% কমে, 2.5% কমে কত টাকা আসবে, 34,14,634। তার মানে সে আজকে এত টাকা 35 বাংলাদেশে লাখ। ডিপোজিট করবে এবং ম্যাচুরিটি পিরিয়ডে কি সে 35 লাখ ক্রোনি কিন্তু পেয়ে যাবে। 20, বুঝতে পেরেছেন, ক্লিয়ার? এটা হলো স্যার ক্রোনে, স্যার কিন্তু স্যার বাংলাদেশে তো সে দিতে হবে 35, টাকায়, বুঝলি, স্যার জি, 35 লাখ টাকা থেকে টাকা ওই না, ক্রোন ক্রোন, ক্রোন, ক্রোন এই তো ক্রোন আর কি। তাহলে 10% কমে সে কি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবে, এটা বলতেছেন স্যার? 10% কম কোয়ার্টারলি, মানে 2.5%, 2.5%, মানে 1 কোয়ার্টারে 2.5% 1% মানে হলো কোয়ার্টারলি, 10%। হ্যাঁ হ্যাঁ কোয়ার্টারলি। হ্যাঁ,
এক কোয়ার্টার হলো 2.5% কম। তার মানে 2.5% আমরা লেস করে দিলাম আর কি, ইন্টু মানে 2.5%। 2.5% দিয়ে ডিসকাউন্টিং করলাম, ডিসকাউন্টিং আজকের ভ্যালুতে নিয়ে আসলাম, বুঝছেন? বুঝছি। 1 প্লাস কে হলো 2.5%, তাহলে 35 লাখকে ডিসকাউন্টিং করে আজকের ভ্যালুতে নিয়ে আসলাম, তার মানে আজকে তার ইনভেস্টমেন্ট করতে হবে 34 লাখ। 34,14,634। হ্যাঁ হ্যাঁ, একটা ক্রোন, কিন্তু তার তো জি স্যার। ক্রোন না, সে তো দিবে বাংলাদেশে কিসে? টাকায়। সে এই ক্রোনটা সে এই ক্রোনটা নিবে হচ্ছে ওই দেশের থেকে, তার দেশ থেকে, লোকাল কারেন্সি, ডোমেস্টিক কারেন্সি। ডোমেস্টিক হলো জি স্যার। সুইডেন, সুইডিশ কারেন্সি, তাই না? ডেনিশ, সরি ডেনিশ। ডেনিশ ড্যানিশ। করবে কি, সে প্রথমে বড় করবে হচ্ছে 35 লাখ, 34 লাখ, বড় করে এই 34 লাখ বাংলাদেশে সে নিয়ে আসবে, নিয়ে এসে সে ইনভেস্টমেন্ট করবে। কিন্তু বাংলাদেশে সে করবে কি, টাকাই করবে। তাহলে এই যে টাকায় ক্রোন করবে। যেটা 34 লাখ, যেটা এটাকে আনতে হবে কিসে প্রথমে আপনার? বিডিটিতে আনতে হবে। বিডিটিতে আনতে হবে। এখন বিডিটিতে যদি আনতে চায় তাহলে দেখেন, মানে 1 টাকা সমান কত ক্রোন? 7.5509 আছে, আর একটা 7.5509। 7.554 আছে। জি স্যার। তাহলে ব্যাংক আপনাকে কি বেশি দিবে না কম দিবে? ব্যাংক তো আমাকে কম দেবে স্যার। কম দিবে। কম দিলে কোনটা অ্যাপ্লিকেবল হবে, ফাইভ ফাইভ জিরো বড় নাইন বড় রেটটা দিয়ে ভাগ করতে হবে স্যার। ভাগ করতে হবে। তাহলে বড় রেট দিয়ে করবেন না কম রেট দিয়ে করবেন, ভালো বড় করে রেট দিয়ে স্যার, বড় রেট দিয়ে করবো স্যার। বড় রেট কোনটা? তাহলে বড় রেট হলো 7.5548, তাই না স্যার? ভালো করে দেখেন, আপনি কি করবেন, ক্রোন কি বিক্রি করবেন না পারচেজ করবেন? প্রথমে দেখেন এটা, আচ্ছা। স্যার আপনি ক্রোন ক্রোন কি বিক্রি করবো বাংলাদেশে এসে কিন্তু পারচেজ করবেন কেস না সেল করবেন? বিডিটি আপনি পারচেজ করবেন, বিডিটি বিডিটি পারচেস করবো, জি স্যার। বিডিটি ক্রোন তো আপনার কাছে আছেই, তাই না? সো আপনি কি জি বিডিটি স্যার। পারচেজ করবেন। জি বিডিটি স্যার। যদি ব্যাংকের কাছে পারচেজ করতে চান, তাহলে ব্যাংক আপনাকে কি বেশি টাকা দিবে না কম টাকা দিবে? কম টাকায় দিবে। কম টাকা দেবে স্যার। কম টাকা দেবে। কম টাকা দেওয়া মানে কি, ঠিক আছে? ব্যাংক কিন্তু আপনার কাছ থেকে পারচেজ করতেছে, ক্রোন পারচেজ করে বিডিটি দিচ্ছে, ঠিক আছে? ক্রোন জি পারচেজ স্যার। করে বিডিটি দিচ্ছে। সো যদি দেয় কম টাকা দিবে, তার মানে কি আপনাকে, সে ক্রোন নেবে ঠিকই, কিন্তু টাকাটা দিবে কি আপনাকে কম, নাকি? টাকাটা পাবো কম, জি স্যার। তাহলে আপনি যদি কনভার্ট করেন, ঠিক আছে, তাহলে আপনি বেশি রেট দিয়ে করবেন না কম রেট দিয়ে করবেন? এখানে অ্যাপ্লিকেবল হবে কি 7.5509। সো আপনার 34,14,634, এটাকে ভাগ করবেন আপনার কি 7.5509 দিয়ে, বুঝেন নাই? স্যার যদি কমই পাই তাহলে স্যার 7.5509। ইনডাইরেক্ট করতো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনডাইরেক্ট কোড। ঠিক আছে? সো তাহলে 4,52,215 টাকা 4,52,215 টাকা সে আপনি পাবেন। এই পাবো। টাকাটা কি করবেন এখন বাংলাদেশে, আপনি কি করবেন? ডিপোজিট। ঠিক আছে, ডিপোজিট করবেন। ডিপোজিট করব। তাহলে ওই যে কোয়ার্টারলি করলে তাহলে 1.0215 এরকম। জি। আচ্ছা, তাহলে ইন্টু তো ওয়ান এই টাকাটা পয়েন্ট বড়, জিরো টু বাংলাদেশের ক্ষেত্রে ওয়ান এটা বড় ফাইভ হবে, তাই না? বড় রেট দেওয়া আছে, আর জি ক্রোনার স্যার। হলো ডিপোজিট রেট দেওয়া আছে, তাই না? সো বড় জি রেট স্যার। কত? এই টাকাটা আপনি প্রথমে বড় করবেন, বড় করে এই মাসে এখানে ইনভেস্টমেন্ট করবেন, তাই তো? জি স্যার। হ্যাঁ। সো আপনি এখন বড় করবেন, সো বড় করলে আপনার কত টাকা আসবে? তাহলে আসতেছে হলো স্যার, তাহলে ডিপোজিট করলে তো আমি পাচ্ছি হলো 4,61,938। 938। এখন দেখেন টোটাল ট্রানজেকশনটা তাহলে কি দাঁড়ালো, আসেন আবার। আন্ডারলাইং ট্রানজেকশন পেমেন্ট অফ, আপনাকে পেমেন্ট করবেন কত, 35 লাখ ক্রোন। জি স্যার। আর এই ক্রোনটা 3 মাসে আপনি ইন্টারেস্ট সহ হলো কি 35 লাখ, তাহলে ইন্টারেস্ট বাদে কত, 34 লাখ। বাই ইউজ 34 লাখ। কেয়ার ইউজিং টাকা, টাকায় যদি আনি তাহলে 4,52,215। এটা বোরোইং করবো আফটার 3 মান্থসে কত আসবে, 4,61,938 টাকা, ঠিক আছে? 38 টাকা। জি সো স্যার। 4 লাখ, বড় করতেছেন 4,61,938, আর আপনি পেমেন্ট করতেছেন হলো, হ্যাঁ, 35 লাখ। তার মানে 35 লাখ। এফেক্টিভ ইন্টারেস্ট রেট কত? আচ্ছা, ভাগ করলে বেড়ে ভাগ যায়। করলে যা আসবে তাই। জি স্যার। এটাই হলো answer। স্যার এই 35 লাখ পেমেন্ট কি মানে 3 মান্থের জন্য নাকি? 3 মান্থ।
3 মাস কোয়ার্টারলি। ঠিক আছে। জি স্যার। সো এফেক্টিভ ইন্টারেস্ট রেট আপনার কত আসলো? 7.5768. So 5768। interest rate parity, using interest rate parity, spot rate into 1 plus interest rate forward, foreign interest rate domestic. ডোমেস্টিক। So আসতেছে কত আপনার? 7.5768. তার মানে কি আপনার কথা ঠিক আছে? জি স্যার। স্যার আমাদেরকে এবার এভাবে করে দিতে হবে? না না না, এগুলি লাগবে না, এগুলি বোঝার জন্য আর কি, বুঝছেন? আপনার এই পর্যন্ত অঙ্ক শেষ, এই যে ইফেক্টিভ ইন্টারেস্ট এক্সচেঞ্জ রেট পর্যন্ত শেষ। একটু পর্যন্ত শেষ। জি স্যার। এরপরেরটা দেখেন, দেখেন পারেন কিনা। এখন বাংলাদেশ, এটা এখন ভালো করে বুঝবেন। বাংলাদেশি কোম্পানি একটা রিসিভ করবে এতটা, এত সুইস ফ্রাঙ্ক, ঠিক আছে? 25 লাখ। হুম। স্পট এক্সচেঞ্জ রেট সুইস ফ্রাঙ্ক টু টাকা হলো এত টাকা, মানে এত, 1 টাকার সময় এত সুইস ফ্রাঙ্ক। এখানে আবার মাইনাস করে দেখাইছে এটা। স্যার ওই যে এক এক সুইস ফ্রাঙ্ক সমান হলো 2.2 টাকা নাকি স্যার, এরকম না? হুম। ওই যে 2.2 টাকাটা তো নিচে, তার মানে টাকা, এক এক টাকা, 1 টাকার সমান এত ফ্রাঙ্ক, 1 টাকা। 1 টাকা না? ইনডাইরেক্ট কোড, ইনডাইরেক্ট কোড। ইনডাইরেক্ট। তাহলে তো আগেরটার মতোই স্যার। হুম। স্যার এটা ডিরেক্ট কোট হবে না? সুইস ফ্রাঙ্ক বাই টাকা 2.2425। নো, ইনডাইরেক্ট কোড। মানে আমার টাকা ফরেন কারেন্সিতে কত, ইনডাইরেক্ট কোড। আর আমার ফরেন কারেন্সি 1 সমান আমার কত টাকা, এটা হলো ডাইরেক্ট কোড। ডিরেক্ট। সরি সরি, এটা ডাইরেক্ট কোড হচ্ছে ইউএস ডলার টু বিডিটি, স্যার মানে সুইস ফ্রাঙ্ক টু টাকা 2.24225। সরি সরি, এটা ইনডাইরেক্ট কোড, ইনডাইরেক্ট না, এটা ইনডাইরেক্ট। আমার যদি বলতো এত, এত টাকা সমান 1 ডলার, 1 ডলার সমান কত টাকা, এটা হচ্ছে ডাইরেক্ট কোড। আর ইনডাইরেক্ট কোড হচ্ছে আপনার 1 টাকা সমান কত ডলার সেটা, তার মানে এটা ইনডাইরেক্ট কোড। স্যার এটা কি এই যে 2.2498 এটা কি 1 টাকা, $1 সমান না? 1 টাকার সমান এত সুইস ফ্রাঙ্ক। সুইস ফ্রাঙ্ক সমান কত টাকা? দেখেন কোন দেশে পেমেন্ট করবে, সুইস কোম্পানি গেছে। সুইস কোম্পানি কোন দেশে পেমেন্ট করবে? সুইডেন। বাংলাদেশে, তাই না? দিবে জি কত? স্যার, বাংলাদেশ তো বাংলাদেশে হবে তার ডিপোজিট, ঠিক আছে? 25 টাকা। আর কোন দেশে হবে তার বড়, বড় সুইস হবে কোন দেশে? এই অঙ্কের কনসেপ্টটা ঠিক আছে, কিন্তু আগের অঙ্কের কনসেপ্টটা একটু নড়বড়ে, বুঝছেন? এই অঙ্কের কনসেপ্টটা ঠিক আছে, এখন যেটা করতেছি জি স্যার। দেখেন, আমি পেমেন্ট করব যে দেশে, এই মাসে এই কোম্পানি, এই দেশে হবে ডিপোজিট, তাহলে আমি পেমেন্ট করব কোন দেশে? বাংলাদেশে। তো বাংলাদেশে করবে ডিপোজিট, আর তার লোকাল কান্ট্রিতে করবে সে কি বড়, বুঝতে পারছেন? মানে লোকাল কারেন্সি সে বড় করবে, তার মানে সুইস ফ্রাঙ্ক সে বড় করবে। তো ওইখানে সে ইন্টারেস্ট দিবে, ওই টাকাটা নিয়ে এসে কনভার্ট করবে বিডিটিতে, বিডিটিতে আইনা বাংলাদেশে কিনে সে ডিপোজিট করবে, ডিপোজিট করে ম্যাচুরিটিতে তার যে টোটাল লাইবিলিটি থাকবে এই লাইবিলিটিটা সেটেল করবে, বাকি টাকা কি সে ওই দেশে নিয়ে যাবে, মানে সুইস ফ্রাঙ্ক সে সুইজারল্যান্ডে নিয়ে যাবে। কিন্তু আগের বেনিফিটটা। কনসেপ্ট একটু নড়বড়ে। তো যাই হোক, এটা দেখেন, ঠিক আছে? জি আবার স্যার। তার নিজস্ব কারেন্সি হলো সুইস, সে পেমেন্ট করবে বিডিটিতে,
সো নিজস্ব কারেন্সিতে সে বড়, আর ফরেন কারেন্সিতে সে কি ডিপোজিট। এটা হলো মেইন থিম মানি মার্কেট হেজিং এর। সো অঙ্কটা দেখেন, 25 লাখ টাকা সে পেমেন্ট করবে, 25 লাখ সুইস ফ্রাঙ্ক সে পেমেন্ট করবে 3 মাস টাইমে। স্পট এক্সচেঞ্জ রেট হলো সুইস ফ্রাঙ্ক পার টাকায় হলো এত এত। দ্য কোম্পানি ক্যান ডিপোজিট, দেখেন দ্য কোম্পানি ক্যান ডিপোজিট ইন টাকা ফর 3 মাস, মানে সে যখন বাংলাদেশে ডিপোজিট করবে তখন 8%, আর সে যখন সুইস ফ্রাঙ্ক বড় করবে তখন হচ্ছে 7%। ঠিক আছে, বলছে what is the receipt of টাকা with the money market hedge and what is effective forward rate would this represent। তাহলে দেখেন 25 লাখ টাকা সে পেমেন্ট করবে কখন, 3 মাস পরে। তার মানে সে আজকে কত টাকা বড় করবে বলেন। 1 প্লাস কেই, কেই কত ইন্টারেস্ট রেট, কে হলো ইন্টারেস্ট রেট বড় বড় ইন্টারেস্ট 7%। 7%, এটা হলো পার ইয়ারে, 4 দিয়ে ভাগ করো, তাহলে কোয়ার্টারলি হচ্ছে 1.0175। 0175। ঠিক আছে, এটা দিয়ে ডিসকাউন্টিং করবে, কত আসলো দেখেন, 24,57,002 টাকা। 24,57,002 টাকা। 2 টাকা। ঠিক আছে, এখন দেখেন এই টাকাটা সে এখন বিডিতে কনভার্ট করবে। বিডিতে কনভার্ট করবেন কত টাকা পাবে সে, এখন আসেন ব্যাংকের কাছ থেকে কি সে এটা সেল করে দিবে, সেল করে দিয়ে বিডিটি কিনবে, তাই তো। সে সেল করবে হচ্ছে সুইস ফ্রাঙ্ক, অথবা সেল করবে কি না হিসেব না বুঝা আমরা সে পারচেস করবে হচ্ছে কি বিডিটি। সে টাকা পারচেস করবে, এখন বাংলাদেশে সে টাকা পারচেস করবে। টাকা যদি পারচেস করে তাহলে ব্যাংক তাকে কি বেশি টাকা দেবে না কম টাকা দিবে? কম দেবে, কম দেবে স্যার, কম টাকা দিবে স্যার, বেশি কম রেট দেবে স্যার। তাহলে বড়টা দিয়ে ভাগ হবে, তাহলে বড় বড়টা দিয়ে ভাগ হবে, জি স্যার। 2.2498 না 2.25? 2.2510। 2.25 দিয়ে সে ভাগ করবে, ভাগ করে জি সে স্যার, পাবে কত, 10,91,516 টাকা। 516 টাকা, ঠিক আছে স্যার। এই টাকাটাই সে কি এখন বাংলাদেশে ডিপোজিট করবে, তাহলে সে 8% 8% আছে। পাবে, 8% মানে 2% পাবে পার কোয়ার্টার। তো জি স্যার, টোটাল টাকা পাবে কত সে, 11,13,346 টাকা। 13,346 টাকা, জি স্যার। ঠিক আছে, সো মানি মার্কেট হেজিং হচ্ছে কত, 11,13,346 টাকা। সো আপনার ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট হলো কত, 25 লাখ ডিভাইডেড বাই 11,13,346। সো মানি মার্কেট হেজ হচ্ছে কত আপনার 2.2455। 455, জি স্যার। সো এখন পর্যন্ত যা দেখিয়েছি কোনোটা আমার কাছে প্রবলেমেটিক মনে হয় নাই, কিন্তু আপনাদের কাছে মনে হচ্ছে কিনা আমি জানি না। ঠিক আছে, জি স্যার। সো মানি মার্কেট হেজিং কমপ্লিট। আজকের লাস্ট টপিক কারেন্সি অপশনস। অপশন থাকলে কি আসবে বলেন তো, অপশন থাকলে কি আসবে? এক্সারসাইজ প্রাইস। প্রিমিয়াম, একটা প্রিমিয়াম ব্যাংকে দিতেই হবে আপনার, বাট এখানে আপনার অপশন থাকবে, আপনি কেন এক্সারসাইজ করতেও পারেন, আপনার কি নাও করতে পারেন, নাও আপনি করতে পারে। জি পছন্দ স্যার। হলেও না করলেন না, নাকি? জি। জি স্যার। সো এই জিনিসটা থাকবে, আপনার একটা প্রিমিয়াম দিতে হবে। আর স্ট্যান্ডার্ডাইজ কন্ট্রাক্ট এখানেও থাকবে ইয়ার মতোই, আগের ইয়ার মতোই, যে ফিউচারের মতোই। ঠিক আছে, জি স্যার। সো আসেন আমরা পড়ি। A currency option is an agreement, এটাও একটা এগ্রিমেন্ট ইনভলভিং এ রাইট বাট নট অব্লিগেটেড। এটা আপনার রাইট কিন্তু আপনি অব্লিগেটেড না, আপনি না করলে কোনো সমস্যা নাই, তাই না? To buy or to sell a certain amount of currency at a stated rate of exchange exercise price at some time in the future, near future এ আপনি exercise price এ কি আপনি exercise price এ আপনি কি করবেন, বাই করবেন অথবা কি সেল করবেন। The hedge through currency options
অ্যান্ড ইম্পোর্টার মাস্ট বাই কল অপশন, মানে ইম্পোর্টার কি, সে ইম্পোর্ট, সে ডলার তাহলে কি পারচেস করবে, এই কারণে ইম্পোর্টার কি করবে, ডলার পারচেস করবে, ঠিক আছে, এই কারণে সে করবে কি সবসময় কি, বাই অপশন মানে কল অপশনে যাবে, ঠিক আছে, সে বাই করবে, ডলার সে বাই করবে মানে কল অপশনে যাবে। আর এক্সপোর্টার কি, সে ডলার সেল করবে, তাই না, জি স্যার। ডলার সেলের মানে কি, সে পুট অপশনে যাবে, পুট ঠিক আছে, অপশনে যাবে। পুট জি স্যার। অপশনে যাবে। এই দুইটা জিনিস কিন্তু মনে রাখেন, ইম্পোর্টারের ক্ষেত্রে বাই অপশন আর এক্সপোর্টারের ক্ষেত্রে কি সেল অপশন, ঠিক আছে। জি স্যার। A premium must be paid for any type of premium to the option writer, মানে যখন আপনি অপশন রাইট করবেন একটা প্রিমিয়াম কি দিতেই হবে আপনার, এটা হলো ফিক্সড কস্ট, আপনি এক্সারসাইজ করেন আর না করেন আপনার প্রিমিয়াম দিতে হবে, ঠিক আছে। জি স্যার। তারপরে আসে one shortcomings of forward future and money market hedges is that a binding contract, মানে আপনার ফরওয়ার্ড ফিউচার এবং মানি মার্কেট হেজ এটা হলো বাইন্ডিং কন্ট্রাক্ট, এবং বাইন্ডিং কন্ট্রাক্ট। টু বাই অর সেল কারেন্সি ইজ বিং এন্টার্ড ইনটু, আপনি কারেন্সি বাই করবেন আর সেল করেন, আপনি যেই কন্ট্রাক্টে ঢুকেন না কেন আপনার এক্সারসাইজ করতেই হবে। This can be problem with big situation where the cash flow is not certain to occur, এখন এই সমস্ত যখনই ক্যাশ ফ্লো আপনার কি নিশ্চিত ভাবে আসবে না, তখন এই ধরনের আপনার এগ্রিমেন্ট এক্সিকিউশন করা আপনার জন্য কি টাফ হয়ে যায়, বুঝছেন, সেটাই বলছে। When tendering for overseas contract, currency option are particularly useful in this type of situation, এখন এই ধরনের প্রবলেম আপনার মিটিগেট করার জন্য আপনার কারেন্সি অপশনটা হচ্ছে কি আপনার বেস্ট ওয়ে। অপশন ক্যান বি এক্সারসাইজ অনলি ইট ইজ ফেভারেবল, যখন আপনার ফেভারেবল থাকবে তখন আপনি এটাকে এক্সারসাইজ করতে পারবেন, and cannot be exercised when the unfavorable or not needed to due to non requirement of foreign currency exchange, আপনার যখনই কারেন্সি এক্সচেঞ্জ দরকার হবে না তখনই কি আপনি এটা এক্সারসাইজ করলেন না। অপশনস রিমুভ ডাউনসাইড রিস্ক বাট লিভ দ্য আপসাইড পটেনশিয়াল, এখানে আপনার কি যখন রিস্কটা একটু নিচের দিকে থাকে তখন এটাকে রিমুভ করবে, বাট লিভ দ্য আপসাইড পটেনশিয়াল, কিন্তু আপনার উপরে যদি রিস্ক হয় তাহলে কি এটা আরো আপনার জন্য বেশি হইতে পারে, বুঝছেন, কারণ আপনি তো কি রেটটা কিন্তু ফিক্স করেন নাই, বুঝছেন, যখন রেটটা বেড়ে জি যাবে স্যার। তার জন্য কিন্তু আবার নেগেটিভ ইম্প্যাক্ট করবে, বাট যদি কমে যায় এটাকে কি আপনাকে এটা সেফগার্ড দিবে। এক্সাম্পল দেখেন, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সুগার লিমিটেড ইজ এক্সপেক্টিং টু রিসিভ 20 মিলিয়ন সাউথ আফ্রিকান রানস, কে সুগার লিমিটেড সে কত 20 মিলিয়ন সাউথ আফ্রিকান রানস সে রিসিভ করবে ইন 1 মান্থস টাইম, 1 মাস পরে, বুঝছেন, 1 মাস পরে সে কত 20 মিলিয়ন সাউথ আফ্রিকান র্যান্ড সে রিসিভ করবে। দ্য কারেন্ট স্পট রেট ইজ, কারেন্ট স্পট রেট মানে 1 টাকার এগেনস্টে সে এত টাকা দেওয়া আছে, ঠিক আছে। কম্পেয়ার দ্য রেজাল্ট অফ দ্য ফলোইং অ্যাকশন, এবং আপনাকে কি বলছে, ফলোইং অ্যাকশনের রেজাল্টে কি হয় সেটা আপনাকে কনসিডার করতে বলছে, কি কি বলছে, the received is hedged using a forward contract at the rate of 19.3048, স্পট রেট কত ছিল, স্পট রেট কত 19.3383 19 পয়েন্ট। জি স্যার। 3582, আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে কোনটা, 82 না 3383, 3582 না, 3582 স্যার, 3582। তো আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে 3582। এখন 82। আপনি এগ্রিমেন্ট করছেন কত 19.3048, 3048। the receipt is hedged, the receipt is hedged by using over the counter OTC option from the bank, exercise price হলো 19.30, প্রিমিয়াম কস্ট হলো 24,000, প্রিমিয়াম কস্ট হলো কত আপনার 24,000 টাকা, 24,000 টাকা। cost 24,000 টাকা, the receipt is not hedged, the receipt is not hedged, in each case compute the result if in 1 month the exercise rates move to, যদি বলছে কি এক্সেস রেট মুভ টু কত 21 টাকায় গেছে এবং 17.60 টাকায় গেছে, তাহলে আপনি কি করবেন বলেন, আপনি কত মিলিয়ন রিসিভ করবেন, আপনি কত রিসিভ,
20 মিলিয়ন স্যার। 20 মিলিয়ন। তাহলে যদি 21 টাকা করে হয়, 21 টাকা করে হয়, তাহলে আপনি কত টাকা রিসিভ করবেন? তাহলে 21 টাকা হলে 20 মিলিয়ন ভাগ 21। কত? স্যার 95 লাখ, না 9,52,280 স্যার। সো যদি স্পটে আপনি যদি ইয়ার না করেন, তাহলে স্পটে আপনি 9,52,000, কিন্তু আপনি এগ্রিমেন্ট করছেন কত? 19 পয়েন্ট 19.3048। না না, এক্সারসাইজ প্রাইস এই যে এখান থেকে, দ্য রিসিপ্ট ইজ হেজ বাই ইউজিং দ্য ওভার দ্য কাউন্টার ফরওয়ার্ড কন্ট্রাক্ট 19.30, 19.30। আর ওটিসি যেটা হলো অপশন হলো 19.30। আচ্ছা, এটা হলো আর ফরওয়ার্ড ওটিসি? কন্ট্রাক্ট রেট, ফরওয়ার্ড কন্ট্রাক্ট রেট হচ্ছে 19.3048। আর জি আপনি স্যার। যদি অপশনে যান তাহলে 19.30। 30। জি স্যার। যদি হয় তাহলে আপনি কত টাকা রিসিভ করবেন? 19.30 হলে 10,36,269। 10,36,000 রিসিভ করবেন। তার মানে দেখেন, আপনি যদি তার সাথে অপশনে যান তাহলে আপনি 10,36,000, 36,000। আর যদি না যান তাহলে 9,52,000। তাহলে কি আপনি অপশনে 52,000। যাবেন নাকি যাবেন না? যাবো না তো স্যার। অবশ্যই যাবেন, আপনি তো বেশি টাকা রিসিভ করতেছেন। স্যার গেলে তো বেশি আপনি তো যদি অপশনে যান তাহলে আপনি বেশি টাকা পাবেন তো, জি জি জি, তাই অপশনে না? গেলে বেশি আপনি টাকা পাবো। জি স্যার। 52,000 টাকা নিবেন না 10 লাখ টাকা নিবেন? 10 লাখ 10,36,000 টাকা নিবেন। সো 36। আপনি জি স্যার। অপশনে যাবেন, তার মানে আপনি এক্সারসাইজ ইয়েস। করবেন। তাহলে আপনার ইয়েস। কি একটা দিতে হবে, কি একটা প্রিমিয়াম প্রিমিয়াম দিতে হবে। প্রিমিয়াম কত টাকা? 24,000। 24,000 টাকা। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। জি স্যার। সো আপনি অপশনে যাচ্ছেন, হ্যাঁ। আরেকটা হচ্ছে বিতে, যদি আপনার 17 টাকা 60 হয় তাহলে আপনি কত টাকা রিসিভ করবেন? 17 টাকা 60 হলে আমরা যাচ্ছি ভাগ 17.60, 11,36,363। এখানে কি আপনি অপশনে যাবেন? না স্যার, যাওয়ার দরকার নাই। তো এখানে আপনার 19.30 টাকায় আপনি যাবেন না, কারণ আপনি কি তার চেয়ে বেশি টাকা পাচ্ছেন। বেশি তো টাকা এটা কি পাচ্ছি। আপনি অপশনটা এক্সারসাইজ করবেন না? ঠিক আছে, জি স্যার। এখানে আপনি অপশন এক্সারসাইজ করবেন না, বাট এর ক্ষেত্রে কি আপনি অপশন এক্সারসাইজ করবেন। সো করবো। আপনার অপশনে আপনি যাচ্ছেন, অপশনে গেলে আপনার একটা প্রিমিয়াম দিতে হবে, প্রিমিয়ামটা কি আপনি নেট অফ করে নিলেন। এই জি স্যার। জি স্যার। এখন যদি আপনি স্পট মার্কেটে বলে, স্পট মার্কেট ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট, ফরওয়ার্ড রেট কোনটাকে হলো কত? আপনি স্পটে ছিল 19.3383, আর 19.3582, আর যদি আপনি ফরওয়ার্ডে যান তাহলে 19.3048। ঠিক আছে, জি স্যার। 10.3048। তাহলে আমি যদি স্পটে থাকি তাহলে 19.3582 তে দিতে হবে, আর যদি আমি ফরওয়ার্ড রেট কোনটাকে চাই তাহলে 19.3048 এ দিতে হবে। তাহলে কোন জায়গায় বেশি আসতেছে? স্পটে স্যার, ফরওয়ার্ড স্পটে কোনটা? স্যার ওই ফরওয়ার্ড কোনটাকে বেশি আসতেছে। ফরওয়ার্ড কন্টে কত টাকা আসতেছে? 10 লাখ। দশ দেখেন, লাখ ছত্রিশ এটা হাজার 10 বারো লাখ টাকা বেশির কম ব্যাপার না। আপনি ফরওয়ার্ডে গেলে আপনার 10,36,000 টাকা দিতে হবে নাকি? এখানে তো রিসিভ বেশি করবো কম না, স্যার। এটা তো বাইন্ডিং এগ্রিমেন্ট, আপনার যাইতেই হবে যদি করেন। জি স্যার। সো আপনার কত আসতেছে? ফরওয়ার্ডে আসতেছে স্যার 10,36,012 টাকা। 10,36,012 টাকা। সো এই টাকাটা আপনার দিতে হবে। এই আনসার শেষ। যদি আপনি হেজ না করতেন, হ্যাঁ, সি নাম্বারে আসেন, যদি আপনি হেজ না করতেন তাহলে কি হতো বলেন তো? তাহলে আমাকে ওই যে, এটার নাম কি, স্পটে যেটা আছে সেটা দিতে হইতো। আমার 9,52,000, যদি অপশনে না যাইতাম, আমি অপশনের কথাই চললেন, 9,52,000, 10,36,000, তার মানে কি এডিশনাল অ্যামাউন্ট দিতে হইতো, জি স্যার। তাই না? আপনি রিসিভ করতেন কত? 9,52,000, আর এখানে রিসিভ করতেন কত? 11,36,000। 36,000। স্যার সিনারিও বিতে তো স্যার দেখা যাচ্ছে যে বেশি টাকা থাকতেছে না আপনি রিসিভ সিনারিও। করবেন, আপনি রিসিভ করবেন, আপনি রিসিভ করতেছেন, আপনি তো এক্সপোর্টার, তাই না? সো জি স্যার, ব্যাংকের কাছে এক্সপোর্টার। আপনি কি করবেন? আপনি যে সাউথে কি বলে ওই যে ইয়া ইয়া যেটা রিসিভ সুইস করবেন, কর্নার।
করে দিবেন, সেল করে দিয়ে আপনি বিডিডি রিসিভ করবেন। সো বিডিডি যেখানে বেশি রিসিভ করবেন এটা তো আপনার জন্য ভালো। আপনি তো এক্সপোর্টার তাই না, বাংলাদেশে আপনি হলো জি স্যার। এক্সপোর্টার। এই ঠিক আছে। জি স্যার। এই হলো আমার লেকচার, আর এখানে 2টা অঙ্ক দেওয়া আছে, এই 2টা অঙ্ক আপনারা বাসায় করবেন, 1 আর 2 এটা বাসায় প্র্যাকটিসের জন্য দিছি। এখানে সব কয়টা কমে, এক নম্বরে হলো পারচেজ পাওয়ার প্যারিটি, মানি মার্কেট, মেকিং লেট পেমেন্ট আর ইয়ে আছে। আর 2 নম্বর অঙ্কটাতে সবই আছে, মানি মার্কেট হেজিং, স্পট ট্রেড, ফরওয়ার্ড, মানি মার্কেট হেজ, অপশন সবই আছে। ঠিক আছে, এই 2টা আপনার জি স্যার। বাসায় করবেন, এ কঠিন না, খুব সহজ। ফিউচারও আছে। এই তাহলে আমার চ্যাপ্টার 10 ভালো করে কিন্তু শেষ হয়েছে। স্যার এটা শেয়ার করে দেন। হ্যাঁ আমি শেয়ার করে দিচ্ছি। যদি কারো কোনো, আমি আর ক্লাস নিব না, ঠিক আছে, আজকেই শেষ। আপনাদের রিকোয়েস্টে আজকে নিলাম, বাট আর থ্যাংক পড়ার ইউ স্যার, কিছু থ্যাংক নেই, ইউ। আর পড়ার কিছুই নেই, অলমোস্ট মোটামুটি সবই হয়ে গেছে। এখন পারবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ পারবো স্যার। জি স্যার। লেকচার শিটটা নিয়ে নেন। স্যার করতে যায় যদি অনেক বেশি প্রবলেমে পড়ি, কোনোভাবে কি আপনার সাথে যোগাযোগ করা যাবে? কন্ট্যাক্ট নাম্বারটা রাখেন, আমার মেল অ্যাড্রেস তো আছেই, আমার স্যার কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমাকে নক করতে পারেন, কিন্তু আমাকে একটা মেসেজ দিয়ে রাখেন আগে, ঠিক আছে? স্যার স্যার একটু চ্যাট বক্সে দিয়ে দেন না স্যার নাম্বারটা। দিয়ে দিলাম তো। ও নামা ফোন নাম্বার দিছেন? ও ফোন নাম্বার, আচ্ছা আচ্ছা, সরি সরি। আসছে স্যার, থ্যাংক ইউ। 04568। থ্যাংক ইউ স্যার, অনেক সুন্দরভাবে বুঝাইছেন আমাদের। আপনারা বুঝলেই ভালো, জি স্যার, সেটাই আমার বুঝছি স্যার বাস্তবতা। আলহামদুলিল্লাহ। হম। জি স্যার, ভালো থাকবেন। আসসালামু হ্যাঁ আলাইকুম। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন, আপনারাও ভালো থাকেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি আসসালামু জি, আলাইকুম। আসসালামু আলাইকুম।